আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি জাগরণ ৭১ এর জাগরণ টকের আজকের পর্বে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ নাফি আল ইসলাম স্যার। নাফি স্যার ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ নটরডেমে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পিএইচডি করছেন। তার কর্মজীবনের শুরুতে তিনি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের লেকচারার ছিলেন এবং পরবর্তীতে তিনি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ নটরডেমে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছেন। আজকে আমরা স্যারের সাথে কথা বলবো হায়ার স্টাডি এবং রিসার্চ বিষয়ক ব্যাপারগুলোর আদ্যোপান্ত নিয়ে। প্রিয় দর্শক, ক্যারিয়ার বিষয়ক আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা নাফি স্যারের কাছে তা তুলে ধরতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করার মাধ্যমে। আমরা আপনাদের মূল্যবান প্রশ্নগুলো স্যারের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম তাফসির। এমন একটা শো তৈরি করার জন্য থ্যাংক ইউ। তোমাদের যে নতুন প্ল্যাটফর্ম, এটার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ স্যার। আই হোপ আজকে ভালো কিছু আলোচনা হবে। অ্যান্ড যারা আসলে অনেকেই আহসানুল্লাহ থেকে and আমি আইওটি থেকে ছিলাম, ইভেন আমার আগে নর্দার্ন থেকে অনেকেই দেখি বাইরে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করে, বাট তাদের অ্যাকচুয়াল এনাফ নলেজ নাই। আই হোপ তোমাদের এই প্রোগ্রামটার থ্রু তারা অনেক কিছু জানতে পারবে আজকে। স্যার আমরাও বিশ্বাস করি যে আপনার মাধ্যমে এই ধরনের অনেক কিছু স্যার আমরা আজকে শিখতে পারবো এবং জানতে পারবো স্যার। স্যার বর্তমানে জানতে চাচ্ছিলাম যে আপনি এখন যেখানে আছেন স্যার, সেখানকার করোনার বর্তমান পরিস্থিতি কি রকম স্যার? আমি এখন আছি হচ্ছে আমেরিকার ইন্ডিয়ানা স্টেটে। তো ওভারঅল আমেরিকাতে করোনা সিচুয়েশন খুব একটা ভালো না, আসলে কোথাও ভালো না আমেরিকার। ইন্ডিয়ানাতে পপুলেশন কম হওয়াতে ওভারঅল আমেরিকার পার্সপেক্টিভে বলতে গেলে তার চেয়ে একটু বেটার, বাট স্টিল এখানে কমতেছে না, কোথাও কমতেছে না, স্টেবল সিচুয়েশনে এসে একই রকম ভাবে চলতেছে। আচ্ছা আচ্ছা যেখানে এখন লকডাউনও সরিয়ে দিয়েছে, সো মানে আসলে মানে কমার কোনো সিচুয়েশন দেখতেছি না। আচ্ছা আচ্ছা। ধন্যবাদ স্যার। স্যার শুরুতে আপনার কাছে একটা বিষয় নিয়ে আমরা জানতে চাচ্ছিলাম, এবং তা হচ্ছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন স্যার ত্রিপলি থেকে, কিন্তু আপনি পিএইচডি করছেন সিএসসি তে। তো স্যার এই ত্রিপলি থেকে সিএসসি তে যাওয়ার জন্য স্যার কি কি ধরনের মেন্টালিটি থাকা লাগে এবং প্রসেস থাকা লাগে, এবং হচ্ছে কি স্যার আরেকটা ব্যাপার যে কোন বিষয়টা আপনাকে এই ডিপার্টমেন্ট সুইচ করতে স্যার উদ্বুদ্ধ করেছে? মেন্টালিটি বলতে ফার্স্ট অফ অল এটা হচ্ছে তোমার ইন্টারেস্টের ব্যাপার। আমরা যখন ইউজুয়ালি ব্যাচেলার্সে ঢুকি তখন আমাদের আসলে আইডিয়া থাকে না আমরা কোনটা আমাদের ভালো লাগে কোনটা লাগে না। সো তুমি যখন ব্যাচেলার্স পার করো বা আমি যখন পার করলাম ব্যাচেলার্স, তো থ্রু আউট দ্য টাইম আমার এটা মনে হয়েছে যে আমার প্রোগ্রামিং ভাল লাগে। অ্যান্ড ইনফ্যাক্ট পার করার পরও আমি যেসব যখন আমি হালকা মানে চাকরি জীবনে ঢুকলাম, বিভিন্ন রিসার্চ সম্পর্কে জানলাম, and তখন আমার কাছে সিএস এর সাইডের রিসার্চ গুলাই ভালো লাগতো, লাইক ভিশনের রিসার্চ গুলো ইন পার্টিকুলার। সো তখন থেকে আমার একটু ইন্টারেস্ট জাগে যে আমি এগুলো নিয়ে ইয়ে করবো। And আমি অ্যাকচুয়ালি ডিসিশন যে নিছি আমি হায়ার স্টাডিজ কম্পিউটার সায়েন্সে করবো, এটা আমার গ্রাজুয়েশনের পরে। আচ্ছা আচ্ছা সো তখন আমি অ্যাকচুয়ালি গ্রাজুয়েশনের পরে আমি 2-2.5 বছর বাংলাদেশে চাকরি করছি। তো তখন আমাদের যে ইয়ে ছিল, তখন আমি বিভিন্ন আমার যে 2 ইউনিভার্সিটির কলিগরা ছিলেন তাদের সাথেই যখন আলোচনা হইতো, তো তখন আমি অ্যাকচুয়ালি তাদের সাথে আমার বিভিন্ন আমার নর্দার্নের কলিগের সাথে শুরু করি রিসার্চ ছোট ছোট সিএস নিয়ে। তো সেখান থেকে আসলে আমি 1-2টা রিসার্চ পেপার বের করতে পারি ভালো ছোট। সো ওইখান থেকে অ্যাকচুয়ালি যাত্রাটা শুরু। সো আমার মনে হয় যারা ইলেকট্রিক্যাল থেকে কম্পিউটার সায়েন্স বা যে কোনো থেকে কম্পিউটার সায়েন্স বা ফিল্ড শিফট করতে চান, এটা কোনো বিগ ইস্যু না, বা অনেকে মনে করে এটার জন্য অনেক কিছু করতে হবে, অনেক ইয়ে না। বাট দ্য থিং ইজ, বাইরে অ্যাপ্লাই করতে হলে তোমার যদি ফিল্ড চেঞ্জ করতে হয়, দেন তোমার জাস্ট ছোট কিছু একটা থাকতে হবে যেটা দিয়ে তুমি বাইরে প্রফেসরদের বুঝাইতে পারবা যে তোমার ইন্টারেস্ট আছে। আমার ক্ষেত্রে যেটা হচ্ছিল, আমি বের হওয়ার পরে আহ ছোটখাটো মেশিন লার্নিং এর অনলাইনে কিছু কোর্স করছি, ভিশনের 1-2টা কোর্স করছি। হালকা আইডিয়া হওয়ার পরে বাংলাদেশি ছোট কনফারেন্সে 2টা পেপার সাবমিট করছি, এবং এই 2টা করতে ম্যাক্সিমাম 3 মাসের বেশি লাগার কথা না, আমার লাগে নাই। তো অ্যাকচুয়ালি একটু এফোর্ট দিলেই তুমি ছোট একটা কিছু বের করতে পারো। সো অ্যাপ্লাই করতে হলে এবং ফিল্ড শিফট করতে হলে তোমার খুব বেশি যে কিছু করতে হবে এরকম না, বাট ছোট কিছু এমন তোমার জাস্ট ইন্টারেস্টটা দেখাইতে হবে, তুমি যে প্রফেসরের কাছে অ্যাপ্লাই করতেছো, যে তোমার এই জিনিসে ইন্টারেস্ট আছে। সো আমার মনে হয় এটা বড় কোনো ইস্যু না। সো হ্যাঁ, তো এইভাবে যদি তুমি ইয়ে করতে চাও, মানে যারা ফিল্ড শিফট করতে চায় তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে মানে এটা নিয়ে অনেকে ভয় পাওয়ার কিছু হয়, বা এটা হিউজ কোনো ইয়া না, যে মানে হিউজ কোনো টাস্ক না, বাট 3-4 মাস সময় দিতে হবে।
মেইন স্ট্রাগল তোমার শুরু হবে হচ্ছে ফিল্ড শিফট করার পরে, বিকজ তুমি অ্যাপ্লাই করে কোথাও চান্স পাইতেছো এক জিনিস, আর তারপর পুরা তোমার পিএইচডি বা মাস্টার যেটা কন্টিনিউ করতে হবে কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ডে, বিকজ ব্যাচেলার্সে তুমি 4 বছর একটা জিনিস নিয়ে ট্রেন্ড হও, অ্যান্ড তারপরে তোমাকে যখন ফিল্ড শিফট করে আরেক জায়গায় আসতে হয়, ইটস এ হিউজ লার্নিং কার্ভ, অ্যান্ড মানে ওই মেন্টালিটি নিয়েই আসতে হবে আর কি, যে তোমাকে ফিল্ড শিফট করার পরে আমি এরপরে যে আমার হায়ার স্টাডিজটা করব, আমি পুরা নতুন সবসময় পুরাটাই অনেক এফোর্ট দিয়ে শিখতে হবে আমাকে, এটা আমি বলবো। ধন্যবাদ স্যার। স্যার ছোটবেলা থেকে স্যার আমরা অনেকে স্বপ্ন দেখেছি ইঞ্জিনিয়ার হবো স্যার, কিন্তু অনেকেই ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু করার পর হতাশ হয়ে যায়। আমি জানতে চাচ্ছিলাম ঠিক কোন কোন বিষয়গুলো মাথায় রেখে একজন শিক্ষার্থীর লক্ষ্য হিসেবে ইঞ্জিনিয়ারিংটাকে বেছে নেওয়া উচিত? আহ, বেছে নেওয়া উচিত বলতে, আমাদের দেশের সিস্টেম যেটা, আমাদের দেশের সিস্টেমে তো আমরা ছোটবেলা থেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ারই বেছে নেই। এখন মানে আমাদের আসলে ছোটবেলা থেকে বেছে নেওয়ার যে খুব একটা মানে সুযোগ দেওয়া হয় ফ্যামিলি অ্যান্ড সমাজ থেকে, আসলে ব্যাপারটা এরকম না। তো ফার্স্ট অফ অল আমার মনে হয় আমাদের দেশের মানে ফিল্ড সিলেকশন বা মানুষের যে চয়েস গুলা, এগুলো একটু ডাইভার্সিটি দরকার। আর আমাদের এখন এখন যদি ইনফ্যাক্ট অনেক বেশি ডাইভার্সিটি আছে, একটা সময় ছিল মানে ডাক্তার আর ইঞ্জিনিয়ার ছাড়া কোনো কিছুই মানুষ বুঝতেন, ছোটবেলা থেকে তাকে এইভাবেই বিল্ড আপ করা হতো, তোমার ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। তো আমাদের মাইন্ডে এটাই চলে আসে যে আমাদের মানে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। তো তুমি যদি দেখো বাংলাদেশের সব ব্রিলিয়ান্ট মাইন্ডস গুলা ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল দিকে যাচ্ছে। হ্যাঁ, বাট সব সময় এটা আমরা দেখি যে এটা আসলে রেজাল্ট ভালো হয় না, বিকজ অনেকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ঢুকে তোমার হতাশ হয়ে যায়, ইয়া হয়ে যায়। সো আমার মনে হয় প্যারেন্টস যেটা বলে এটা অবশ্যই শুনতে হবে, কিন্তু নিজে যেটা পছন্দ করি এটাও অনেকের ক্ষেত্রে মানে অ্যাপ্লাই করতে হবে। যেমন আমার ক্ষেত্রে আমার প্যারেন্টস ডাক্তারস, সো তারা প্রচুর চাইতো যে আমি ডাক্তার হই, কিন্তু মানে আমি ইনফ্যাক্ট এক পর্যায়ে আব্বুর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। তো আমার টার্গেট ছিল আমি ইঞ্জিনিয়ার হবই হব। সো ইনফ্যাক্ট তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে আমি ইঞ্জিনিয়ার হই। সো তখন যদি আমি ডাক্তার হইতাম, আই গেস আমি এখন অনেক হতাশ থাকতাম। দেন অ্যাগেন ইন্টারমিডিয়েট টাইমটার সময় আসলে আমার মনে হয় না যে আমাদের দেশে বা আমরা এতটা ম্যাচিউর হয়ে যে আসলে ওই সময় আমরা সিলেক্ট করতে পারবো যে আমরা কি চাই। বাট দেন অ্যাগেন ইন্টারমিডিয়েটের সময় আমাদের সিলেক্ট করতে হয়। সো আমার মনে হয় যারা ইঞ্জিনিয়ারিং এ যায় তাদের একটা বেসিক ভালো করে, তাদের একটা বেসিক থেকে ম্যাথ আর ফিজিক্স এর প্রতি ভালোবাসা। অ্যাকচুয়ালি তুমি যদি ইঞ্জিনিয়ারিং পরে কেউ, তার ক্ষেত্রে আমি বলবো যে তোমার মানে মেক শিওর যে তোমার ম্যাথ ফিজিক্স এগুলো অনেক ভালো লাগে। হ্যাঁ, অ্যান্ড মানে যদি অন্য কিছুর প্রতি ইন্টারেস্ট থাকে দেন সেদিকেই যেন যায়। অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইজ নট ইজি, সত্যি কথা বলতে যেটা। অ্যান্ড মোটিভেশন ধরে রাখতে হবে, যদি আসে কেউ চলে আসে, ইনফ্যাক্ট অনেকের কোনো ইন্টারেস্ট থাকে না তাও চলে আসে ভালো করে। হ্যাঁ, ভালো করার ইন্টারেস্ট থাকা আমার মনে হয় এক জিনিস না। বাট এক্স্যাক্টলি। যদি তুমি এই ফিল্ডে জাম্প করো, ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, তুমি এরপরে অন্য জায়গায় যেতে পারবা, বাট যতদিন আছো ততদিন ভালো করার চেষ্টা করতে হবে আর কি। ধন্যবাদ স্যার। স্যার ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত প্রত্যেকটা শিক্ষার্থীরই একটি কমন প্রশ্ন থাকে সিজিপিএ বিষয়ক স্যার। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সিজিপিএ মেনটেন করাটা কতটুকু জরুরি। আপনার কাছে আমার এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি স্যার। সিজিপিএ মেনটেন করাটা তো অবশ্যই জরুরি। সিজিপিএ ইজ লাইক দ্য ওভারঅল ইভ্যালুয়েশন, তুমি কেমন স্টুডেন্ট, কেমন পড়াশোনা করছো। আহ, তুমি যদি কিছু পার্সপেক্টিভে চিন্তা করো সিজিপিএ মেনটেন করা কতটা জরুরি, আমি ইঞ্জিনিয়ারিং এর সেন্সে বলতেছি। আমরা ইঞ্জিনিয়ারিং থেকে বের হয়ে কয়েকটা সাইডে ইউজুয়ালি যায় বাংলাদেশ থেকে যারা স্টুডেন্টরা। কিছু পার্ট হায়ার স্টাডিজ এর জন্য বাইরে চলে যায়, কিছু পার্ট আছে যারা বাংলাদেশে সরকারি চাকরি করে, লাইক পাওয়ার সেক্টরে, দেন কমিউনিকেশন সেক্টরে কিছু সরকারি জব আছে। কিছু সাইট তোমার যারা আরো ভালো বিসিএস দেয়। তো যদি তুমি সিজিপিএটা আসলে কোথায় দরকার আমাকে জিজ্ঞেস করো, তুমি যদি সরকারি চাকরি করো, ধরো তুমি পিডিবিতে গেলা বা পিজিসিবি, তোমার এইসব চাকরির জন্য সিজিপিএ খুব যে দরকার এমন না, সিজিপিএ 3 ইজ ভেরি গুড। এন্ড তুমি সিজিপিএ 3 নিয়ে এসব ইসে যখন জব দিবা তখন সিজিপিএ 4 এরও যে ভ্যালু, তোমারও সেই ভ্যালু। অ্যাকচুয়ালি সেক্ষেত্রে যাদের যদি ওইসব টার্গেট থাকে আসলে সিজিপিএ নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। বিসিএস এর ক্ষেত্রেও আই উড সে দ্য সেম, একই। তোমার বিসিএস এর পড়াশোনা আর ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা সম্পূর্ণ ভিন্ন। তোমার যদি বিসিএস টার্গেট থাকে, তুমি আসলে ইঞ্জিনিয়ারিং এর সিজিপিএ 3 সামথিং মেনটেন করে তুমি অ্যাকচুয়ালি বিসিএস ভালো করতে পারবে, ইনফ্যাক্ট ওইটা পড়লেই ভালো টাইম বেশি পাবা। আর যদি হায়ার স্টাডিজ টার্গেট থাকে,
দেন अगेन তোমাকে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে সিজি কিছুটা ইম্পর্টেন্ট, অনেক জায়গায় তোমার জিপিএ 3.5 প্লাস টার্গেট করে, বাট স্টিল তুমি যখন ভালো স্কুলগুলো অ্যাপ্লাই করবা 3.5 প্লাস টার্গেট থাকলেও তোমার সাথে সব কম্পিটিশন দিবে 3.94, তো তাদের সাথে তুমি কম্পিটিশনে পারবা না। তো ইন দ্যাট কেস তুমি যদি বাইরে অ্যাপ্লাই করতে চাও, হায়ার স্টাডিজ এর জন্য আসতে চাও, তোমার সিজিপিএটা ইম্পর্টেন্ট। আর বাংলাদেশে ফ্যাকাল্টি জব তো সব জায়গায় সিজিপিএ অনেক ইম্পর্টেন্ট, তো সিজিপিএ ছাড়া ফ্যাকাল্টি জব খুব একটা ভালো জায়গায় তোমার হবে না। আর হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে আরেকটা যেটা বলবো, যে তুমি যখন বাইরে অ্যাপ্লাই করবা, হায়ার স্টাডিজে সিজিপিএ ইজ নট দ্য অনলি প্যারামিটার এখানে। তোমার এখানে সিজিপিএ এর সাথে আরো অনেকগুলা প্যারামিটার আছে। তুমি তুমি কি কি প্রজেক্ট করছো, কি কি রিসার্চ তোমার এক্সপিরিয়েন্স আছে, তোমার জিআরই, টোফেল, মেনি আদার থিংস। সো ওগুলা নিয়ে আজকে হয়তো আশা করি ডিসকাস হবে আরো। তো বাইরে অ্যাপ্লাই করতে হলে তোমার ওভারঅল প্যাকেজের মধ্যে একটা পার্ট হচ্ছে সিজিপিএ, বাট এটা স্টিল ইম্পর্টেন্ট। বাট সিজিপিএ লো হলে যে তুমি বাইরে অ্যাপ্লাই করতে পারবা না, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, দেন হয়তোবা তুমি সিজিপিএ ভালো থাকলে যেই র্যাঙ্কের ইউনিভার্সিটি পাইতা সেটা পাবা না, বাট সিজিপিএ লো থাকলেও তুমি পারবা, যদি তোমার রিসার্চ এন্ড আদার থিংস গুড এনফ ব্যাকআপ দেয়। অনেক মানুষ আমি দেখছি পাইছে ভালো জায়গায়। সো ইয়া, এটাই। সো সিজিপিএ কম থাকলে আসলে ভালো না, বাট এটা মানে হতাশ হওয়ার বা একেবারেই সব শেষ হয়ে গেছে এরকম কিছু না। ধন্যবাদ স্যার। স্যার এখানে আমি জাস্ট একটু আপনার সঙ্গে অ্যাড করতে চাচ্ছিলাম কোশ্চেনটা, যে স্যার সিজিপিএ ভ্যারিয়েশনের উপর ভিত্তি করে মানে এফোর্টটা আর কোন কোন জায়গায় বেশি দেওয়া উচিত? লাইক মনে করেন একজন কারো যদি সিজিপিএ 3 এর নিচে হয়, সেক্ষেত্রে সে হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যেতে চায়, তাহলে সিজিপিএ তো স্যার এখন মনে করেন 3 এর নিচে চলে আসছে, হুম। কিন্তু এফোর্টটা ঠিক কোন জায়গায় দিলে তার বাইরে যাওয়াটা ইজি হবে? তুমি বলতে চাও সিজিপিএ সে 3 এর নিচেই শেষ করছে নাকি 3 এর উপরে কিভাবে উঠাবে? না না স্যার, 3 এর নিচে তার আছে, সে এখন বিএসসি শেষ হয়ে গেছে 3 এর নিচে, কিন্তু সে হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যেতে চায়, তো সেই ক্ষেত্রে তাকে হচ্ছে কি কোন জায়গাতে এফোর্ট দিতে হবে স্যার, রিসার্চ অর সামথিং লাইক দ্যাট? হ্যাঁ, সেক্ষেত্রে তার বাকি যে কম্পোনেন্ট গুলো আছে, বাইরে হায়ার স্টাডিজে যখন যারা বিভিন্ন কান্ট্রিতে যায়, কিছু কিছু জায়গায় তারা অ্যাকচুয়ালি রিসার্চ ফান্ড নিয়ে যায়। যেমন ইউএসএ তে বেশিরভাগ মানুষজন যারা পিএইচডি করতে আসে রিসার্চের ফান্ড নিয়ে আসে। তো এক্ষেত্রে তোমাকে যারা ফান্ড দেয় তারা হচ্ছেন প্রফেসররা। তো প্রফেসরদের মূল মাথা ব্যথা হচ্ছে তুমি তার রিসার্চ করতে পারবা কিনা। তোমার সিজিপিএ তাদের অতটা মাথা ব্যথা না, সিজিপিএটা হচ্ছে ইউনিভার্সিটির যে তোমার সেন্ট্রাল কমিটি থাকে তাদের মাথা ব্যথা। তো ইউএস এর ক্ষেত্রে বলবো বেশিরভাগ ইউনিভার্সিটিতেই প্রফেসরদের এই পরিমাণ পাওয়ার আছে যে তোমার যদি তোমার প্রফেসর যদি কাউকে ভালো লাগে যে একে দিয়ে আমার রিসার্চ হবে, তার সিজিপিএ কম থাকলেও তাকে আনতে পারবে। সো যদি ইউনিভার্সিটির রুলস বা যেসব সেট স্ট্যান্ডার্ড সেটাকে খুবই কন্ট্রাডিক্টরিলি তারা একেবারে মানে সেটাকে যদি না ভাঙে, তাইলে আই গেস তাকে মানে প্রফেসর যদি চায় তাহলে আনতে পারবে। সো সিজিপিএ যাদের কম তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করব রিসার্চে অনেক ভালো মনোযোগ দিতে। বের হওয়ার আগে বা পরে যেই টপিকে যাইতে চায় সে হায়ার স্টাডিজে স্পেসিফিক সেই টপিকে একটা দুইটা পেপার যদি করতে পারে কয়েক মাস সময় দিয়ে, খুবই ভালো। অ্যান্ড দেন অ্যাগেন জিআরই অ্যান্ড টোফেল আর আইএলস যেটাই দেয় সেইটাই খুব ভালো একটা স্কোর আনতে, যেন মানে অ্যাকচুয়ালি মানে তারা যে অ্যাডমিশন কমিটি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে পারে যে প্রোফাইলটা স্ট্রং। সো তোমার ওভারঅল প্রোফাইলের ইভ্যালুয়েশন বাইরে যে হয় সেখানে সিজিপিএ একটা পার্ট, বাট সিজিপিএ ছাড়া আরো অনেক পার্ট আছে। তো যদি সিজিপিএ পার্টটা একেবারেই খারাপ থাকে দেন বাকি পার্টগুলো অ্যাকচুয়ালি ভালো করা যায়, তো ভাবে চেষ্টা করতে পারে। ধন্যবাদ স্যার। স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফোর্থ ইয়ারে ওঠার আগে আমরা মেজর হিসেবে কোন ফিল্ডটাকে নির্বাচন করবো তা বুঝতে পারি না। মেজর হিসেবে মানে কোন ফিল্ডটা চুজ করার জন্য স্যার কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত আমাদের আসলে? তুমি বলতে চাও ফোর্থ ইয়ারে তোমরা যে মেজর গুলো নাও, রাইট? জি স্যার, পাওয়ার সেক্টর, ইলেকট্রনিক সেক্টর, বা হচ্ছে গিয়ে কমিউনিকেশন সেক্টর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা ফোর্থ ইয়ারে ওঠার সময় অনেকেই এই সময় ডিসিশন নিতে গিয়ে আমার মনে হয় ইকো হচ্ছে। আচ্ছা, অনেক ডিসিশন নিতে গিয়ে অনেকেই মানে একটা সমস্যায় পড়ে যায়। অ্যান্ড আই থিঙ্ক এই সময়টা আসলে ওরকম মানে মানুষ আমি দেখছি যে আমাকে সাথে কয়েকজন কন্ট্যাক্ট করছে, তারা মানে খুবই দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে, পারলে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। তো এখানে ডিপ্রেশনের বা এত চিন্তা করার কিছু নাই এখানে আসলে। দ্য থিং ইজ, তুমি ফোর্থ ইয়ারে মেজর কি নিছো এইটার উপর কিছু জিনিস ডিপেন্ড করে তোমার, বাট এটার উপর যে তুমি এরপরে আর কোন অন্য কিছু করতে পারবা না বা অন্য কোথাও যাইতে পারবা না, ব্যাপারটা এরকম না। যেমন আমি তোমাকে যদি ইয়ে করে বলি, ধরো একজন ইলেকট্রনিক্স নিল, এর মানে এই না যে সে বের হয়ে পাওয়ার সেক্টরে চাকরি করতে পারবে না বা পাওয়ার সেক্টরে সে যাইতেই পারবে না, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, তো তুমি যখন পাওয়ার সেক্টর দেন আগে আমি যেটা বললাম সরকারি পরীক্ষা দিলা, পাওয়ার ধরো পিডিবিতে তুমি পরীক্ষা দিলা বা কমিউনিকেশনে বিটিসিএল এ তুমি পরীক্ষা দিলা। হ্যাঁ,
তো তুমি যখন পরীক্ষা দিবা সেখানে তোমার মেজর কোনো ইস্যুই হবে না। অ্যান্ড এটার জন্য তুমি অন্য মেজরে, ধরো তুমি ইলেকট্রনিক্স মেজর থেকে গিয়ে কমিউনিকেশনে বা পাওয়ারে পরীক্ষা দিলা, সেক্ষেত্রে তোমার কোনো ইস্যু হবে না ওইটা। হ্যাঁ, ফার্স্ট অফ অল গেল। তুমি যখন বের হলা হায়ার স্টাডিজে অ্যাপ্লাই করবা, হায়ার স্টাডিজে অ্যাপ্লাই করার সময় তোমার ওই যে আমি যেটা বললাম, তোমার যে স্পেসিফিক টপিক তুমি ইন্টারেস্টেড ওইটা নিয়ে তোমার কি কাজ সেটাকে মোস্টলি ইভ্যালুয়েট করা হবে। তোমার মেজর বলতে অ্যাকচুয়ালি সবাই দেখবে যে তুমি একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অ্যান্ড তোমার সবকিছু সম্পর্কে ইলেকট্রনিক্স, পাওয়ার অ্যান্ড কমিউনিকেশন তিনটা সম্পর্কে তোমার সাম আইডিয়া আছে, এটা সবাই জানে। হ্যাঁ, অ্যান্ড দেন তুমি ফাইনালি কোন মেজরটা নিলা এটা কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্ট। যখন তুমি যদি তোমার এমপ্লয়ার যার কাছে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ সে যদি স্পেসিফিক ওই টপিকের উপর খুবই ইন্টারেস্টেড হয়, বাট অ্যাজ এ হোল বাকি ক্ষেত্রে আমরা অতটা যে তোমার এটা তোমাকে থামিয়ে দিবে যদি তুমি ভুল মেজর সিলেক্ট করো, এরকম না বিষয়টা। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে যেমন আমি আমার মেজর ছিল কমিউনিকেশন। হ্যাঁ, তো আমি থিসিসও ছিল ফুল কমিউনিকেশনের উপর, ওটার উপর একটা পেপারও আছে। কিন্তু দেন অ্যাগেন আমার মানে ওইটা নিয়ে আর জীবনে কোনো কাজ করার ইচ্ছাও নাই, অ্যান্ড আমি ওইটা নিয়ে মানে আর ধরিও নাই। অ্যান্ড আমার কোনো, আমি যখন জব জয়েন করছি নর্থ ইউনিভার্সিটিতে হাসানুল্লাহতে, ওগুলা নিয়ে আসলে আমাকে কেউ কখনো ঘাটায়ও নাই, অ্যান্ড ওটা নিয়ে কারো ইন্টারেস্ট নেই। সবার ইন্টারেস্ট অ্যাকচুয়ালি তুমি কি পারো অ্যান্ড তুমি কি করতে চাও। মেজর যেটা ছিল ওইটা নিয়ে আগাইতে পারলে তো ভালো, কিন্তু ওইটা নিয়ে যে ওইটা তোমার মানে এই সিলেকশনটা যে তোমাকে একেবারে ন্যারোলি ওই ওই পথে আগায় দিচ্ছে এরকম না। হ্যাঁ, যেটা আমি বললাম যে আমরা ইন্টারের পর যখন ব্যাচেলার্সে ঢুকি ইঞ্জিনিয়ারিং এ, তখন আমরা সব কিছু থেকে ফিল্টার করে তুমি ইঞ্জিনিয়ারিং নিলা, সেখান থেকে ফিল্টার আউট করলে ইলেকট্রিক্যাল নিলা, তাই না? সেখান থেকে ইলেকট্রিক্যালের মধ্যে আবার ফিল্টার করে তুমি ধরো কমিউনিকেশন নিলা। হ্যাঁ, বাট এই ফিল্টারিংটা যে তোমাকে থামায়া দিতেছে বা একেবারে ওই পথেই আগায় নিতেছে, ব্যাপারটা ওরকম না। ওই পথে গেলে ভালো, বাট তুমি অলওয়েজ শিফট করতে পারবা। হ্যাঁ, আর আরেকটা যে তুমি প্রশ্ন করলা যে কিসের বেসিসে সিলেক্ট করবে, এটাও একটা টাফ প্রশ্ন। বিকজ আমিও যখন সিলেক্ট করছি ব্যাচেলার্স এর ফাইনাল ইয়ারে, আমি তো মানে এই মানে আমাদের এক্স্যাক্টলি আইওটিতে মানে মেজর ছিল না, মানে ইলেকট্রনিক্স পাওয়ার, বাট আমাদের মেজর আমরা বলতে যেটা বললাম যে যে টপিকে থিসিস করি, যেমন আমি কমিউনিকেশনে করছি বললাম। তো ওই সময় আসলে বুঝাও যায় না যে আসলে কোনটা নিয়ে আগানো উচিত। তো ইন দ্যাট কেস আই উড সাজেস্ট তুমি কোনটা ভালো পারো দেখবা। তুমি যে এর আগে যে 4টা 6টা সেমিস্টার পার করছো, 6টা সেমিস্টারে সবকিছুরই হালকা হালকা হিন্ট পাইছো। তো তোমার এক্ষেত্রে যেটা ভাল লাগে, মানে তুমি যেটা ভালো পারো, আর তোমার যে সিনিয়র ভাইয়ারা বা যারা পাশ করে গেছেন তোমাদের ইউনিভার্সিটি, তাদেরকে জিজ্ঞেস করবা কোনটা কেমন ছিল। সো আই গেস একটা আইডিয়া পাবা নিজের ইন্টারেস্টের সাথে মিলায়, তারপর আই গেস সিলেক্ট করতে পারবা ভালোভাবে। বাট দেন অ্যাগেন এটা নিয়ে মানে প্যানিক করার বা ইয়ে করার কিছু নাই। সো প্যানিক কর মানে এটা মানে তুমি সিলেক্ট করে ফেললে যে ওই লাইনে তোমার ক্যারিয়ার হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। ধন্যবাদ স্যার। স্যার, একটা প্রশ্ন আছে দর্শক সারি থেকে স্যার, সেটা হচ্ছে কি যে রিসার্চ পেপারের ব্যাপারে যদি আরেকটু বলতেন, প্রসেস গুলো, রিসার্চ পেপার নিয়ে একটু জানতে চাচ্ছিল দর্শক সারি থেকে। প্রশ্নটা একটু ক্লিয়ার হলে, এবার প্রসেসগুলো বলতে রিসার্চ পেপার কিভাবে করতে হয় এটা স্যার বুঝেছেন? ব্যাপারটা মনে হয় স্যার এভাবেই জানতে চাচ্ছে যে রিসার্চ পেপারের জন্য মানে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, বা কিভাবে একটা রিসার্চ পেপার লেখার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, বা ওই হুম, প্রসেস আচ্ছা। নিতে হবে, আমার বা কোন ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রেখে স্যার রিসার্চ পেপার লিখতে হবে। রিসার্চ পেপার অ্যাকচুয়ালি আসে হচ্ছে কোনো আইডিয়া থেকে। তোমার মাথায় আইডিয়া থাকতে হবে ফার্স্ট অফ অল। আইডিয়াটা আসবে, তো আইডিয়াটা যেভাবে আসবে সেটা হচ্ছে তুমি যে টপিকে ইন্টারেস্টেড, সাপোজ তুমি একটা টপিকের উপর কাজ করতে চাও, তুমি প্রথমে যেটা করবা যে অনলাইনে যাবা, সেই টপিকের বিভিন্ন মানুষ কি রিসার্চ করছে এটা দেখবা। IEEE তে যাইতে পারো, বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান থেকে তুমি পেপার নামাইলা, নামায় নামায় দেখলা। তো বেশ কয়েকটা পেপার পড়লে তোমার একটা আইডিয়া হয়ে যাবে তুমি ওই লাইনে আসলে কি ধরনের কাজ চলতেছে। তো তুমি যখন ওই লাইনের কাজগুলো দেখলা, তারপর আসলে তোমার মানে তখন তোমার তোমার যে লিমিটে, তখনও তোমার ওই টপিকের উপর খুব একটা নলেজ অ্যাকচুয়ালি নাই, বিকজ তুমি মাত্র শুরু করলা। সো তুমি যদি ওই টপিকটার উপরও কিছুটা আইডিয়া করো, যেমন ধরো কোর্সেরা আছে, ইউডেমি আছে, বিভিন্ন জায়গায় কিছু কিছু কোর্স করো, কিছু প্রিলিমিনারি নলেজ থাকে, and তোমার যদি তারপর আইডিয়া থাকে যে ওই ফিল্ডে কি কি কাজ হয়েছে, অটোমেটিক্যালি তোমার মাথায় কিছু আইডিয়া জেনারেট হবে যে এইভাবে আমি এই কাজটা ইমপ্রুভ করতে পারি। অ্যান্ড বাংলাদেশ থেকে আমরা যারা ইয়া করি, তখন বাংলাদেশ তো রিসার্চ এবং রিসার্চ ফ্যাসিলিটিস অতটা নাই। অ্যান্ড বাসায় বসে যারা রিসার্চ করে যে নিজের জন্য, যেটা আমি করছিলাম, সো আসলে খুব বেশি তোমার রিসোর্সেস আছে এরকম না। সো ছোট ছোট কিছু জিনিস যদি তুমি ইমপ্লিমেন্ট করতে পারো, ছোট কিছু জিনিস দেখাইতে পারো, এতে বাংলাদেশে একটা কনফারেন্সে তুমি একটা পেপার ইয়ে করে ফেলতে পারবা।
সো আমার সাজেশন হচ্ছে যে কোনো টপিকে যখন ইন্টারেস্ট থাকবে, সেটা তোমার ফিল্ডের হোক ফিল্ডের বাইরের হোক, সেটা নিয়ে কিছু ঘাটাঘাটি করো অনলাইনে, কিছু তুমি কোর্স করো লাগলে। এখন তো আজকাল মানে আজকাল তো সবাই কোর্সেরা, ইউডেমি এইসব প্ল্যাটফর্মের সাথে, অনলাইন প্ল্যাটফর্মের সাথে খুবই পরিচিত। তো কোর্স করো, ওখানে সার্টিফিকেটও দেয়। অ্যান্ড কোর্সেরা সম্পর্কে অনেকে এটা মনে হয় জানে না। এখন তো অনেকেই অস থেকে বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ফ্রি করে দিচ্ছে অনেক কোর্স। যদি ফ্রি নাও হয়, বাংলাদেশ থেকে আমরা যারা আছি, আমরা ফাইন্যান্সিয়াল এইডের অ্যাপ্লাই করলে সব সময় দিয়ে দেয়। আমি যে কটা কোর্সের অ্যাপ্লাই করেছিলাম সবগুলাতে ফ্রি, ফুল ফ্রি আমি কোর্স করতে পারছি। তো অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কোর্স করো, কিছু বেসিক আইডিয়া অর্জন করো। যারা অন্যরা পেপার কোর্সে অনলাইনে, তুমি বিভিন্ন ওয়েবসাইটে যে সেই তোমার টপিক দিয়ে সার্চ দিয়ে দেখো কি কি পেপার হয়েছে, সেইখান থেকে পেপারগুলা পড়ে হালকা আইডিয়া বের করার চেষ্টা করো যে আমার মানে এইখানে ছোট্ট এই কাজটা আমি করতে পারি, আমি আমি যেগুলো টুলস শিখছি ওগুলো দিয়ে আমি একটু ইমপ্লিমেন্ট করি। তো তুমি তারপর ইমপ্লিমেন্ট করলা। ইমপ্লিমেন্ট করার পরে রিসার্চ পেপার প্রথমবার লেখাও অনেকের জন্য কঠিন। টাইম নাও, ধীরে ধীরে মানুষ কিভাবে লিখছে ওটা দেখো। তুমি যখন ইয়ে করবার পেপার লিখবা, দেখবা যে কয়েকটা ফিক্স স্টেপস আছে। মানুষ প্রথমে অ্যাবস্ট্রাক্ট দেয়, ইন্ট্রোডাকশন দেয়, তারপর তার কাজের কিছু বিবরণ দেয়, লাস্টে কনক্লুশন দেয়। তো ওই 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 দেয়াগুলা দেখো। প্রিটি মাচ বিভিন্ন কনফারেন্সে যে ফরম্যাট থাকে, কনফারেন্স জার্নালের ফরম্যাটের মধ্যে এই কিছু জিনিস কমন আছে। তো তুমি দেখো আসলে লেখার স্টাইলটা, মানুষ কিভাবে লেখে, প্যাটার্নটা। তারপর তুমি একবার পুরোটা লিখলা। লিখার পরে যে আগে পেপার করছে এমন কাউকে দিয়ে ভেরিফাই করাও, প্রুফ রিড করাও পুরাটা। তো আই গেস খুব একটা কঠিন হবে না। অ্যান্ড এই পুরো প্রসেসটা তোমার যদি মোটামুটি সহজ কোনো টপিক বা মানে তুমি ধরো কোনো কিছু শিখতে তোমার আই গেস 1 থেকে 1.5 মাসের বেশি লাগবে না ঠিক মতো শিখলে। আর পেপার করা সহ আই গেস 3-4 মাসের মধ্যে করে ফেলতে পারবা। ধন্যবাদ স্যার। স্যার আমি এটার সঙ্গে একটু জাস্ট জানতে চাচ্ছিলাম যে স্যার বর্তমানে এখন দেখা যাচ্ছে আমরা এই প্যান্ডেমিকে কোয়ারেন্টিনে বসে স্যার হচ্ছে গিয়ে অনলাইন কোর্স গুলো করতেছি, এবং এই অনলাইন কোর্স গুলোর স্যার ফিউচার ভ্যালু কিরকম মানে বাইরের দেশে জব সেক্টরে, এবং হচ্ছে গিয়ে স্যার আমাদের দেখা যায় যে আমরা যখন কোনো একটা জায়গাতে ঢুকি তখন একটা সমুদ্রের মধ্যে পড়ে যাই, মানে কোনটা ছেড়ে কোনটা শিখবো। তো স্যার ফিল্ড অনুযায়ী আমাদের কোনটা আগে করা উচিত যদি একটু স্পেসিফিকলি বলতেন। প্রথম প্রশ্ন যেটা ছিল অনলাইন ক্লাসের প্রসপেক্ট কি, এটা তো আসলে বলা খুব কঠিন, কারণ অনলাইন ক্লাসেস তো মাত্র শুরু হলো। আহ, আমি যেটা আমাদের এখান থেকে বলতে পারি, অনলাইন ক্লাসেস আর রিয়েলি ওয়েলকামড। অ্যান্ড সবাই স্টুডেন্টরা অ্যান্ড টিচাররা আসলে খুবই এটাকে নর্মালি দেখতেছে আমাদের এখানে। সো আমেরিকাতে যেটা হচ্ছে, আমাদের তো মার্চের মাঝামাঝি থেকে সব অনলাইন হয়ে গেছে, অ্যান্ড পুরো সেমিস্টার অ্যাজ ইট ইজ একেবারে ফুললি টাইম অনুযায়ী যেভাবে শেষ হওয়ার কথা সেভাবে শেষ হয়েছে। সবগুলা ক্লাস ক্লাসরুমের মতো করেই অনলাইনে হয়েছে। অ্যান্ড দেন আমরা মানে ফাইনাল পরীক্ষাও পুরো নর্মালি হয়েছে। আমরা 2-2.5 ঘন্টা বসে পরীক্ষা দিয়ে সেটা আপলোড করছি। অ্যান্ড মানে ইউএসএ বা বাইরের যে কোনো দেশে আমার মনে হয় অনলাইন ক্লাসের মানে অনলাইন ক্লাসকে নর্মাল ইন পার্সন ক্লাসের সমানই দেখা হচ্ছে। আর বাংলাদেশে এখন পর্যন্ত ডিউ টু ল্যাক অফ টেকনোলজি বলো, স্টুডেন্টদের মেন্টালিটি বলো, সবকিছু মিলে আসলে অনলাইন ক্লাসটা ওইভাবে স্ট্যাবলিশড হতে পারে নাই। বিকজ সবার কাছে ইন্টারনেট নাই। প্লাস স্টুডেন্টরাও আমি দেখলাম যে মানে অনলাইন ক্লাস করতে খুব একটা ইন্টারেস্টেড না, কেন আমি জানি না। বিকজ আমাদের দেশের একটা মানুষের মেন্টালিটি হচ্ছে সেমিস্টার অনেকের, যেটা যথাসম্ভব পিছাইতে পারলে ভালো। বাট আসলে ব্যাচেলার্স লাইফে থাকতে আমরা বুঝি না যে একটা সেমিস্টার বা একটা পরীক্ষা পিছাইলে ভালো। ইনিশিয়ালি অনেক মজা মাস্তি করা যায়, টাইম পাওয়া যায়। বাট দেন অ্যাগেন পরীক্ষাটা পিছাইলে আমি পিছিয়ে গেলাম। হ্যাঁ, আমারই মানে তোমার গ্রাজুয়েশন পিছাইলে তোমার হাত থেকে 10টা ইন্টারভিউ যাবে, তোমার হাত থেকে চাকরি যাবে। এটা কারো কোনো লস নাই, ইউনিভার্সিটিরও কোনো লস নাই, অন্য কারো কোনো লস নাই, তোমার লস। সো অনলাইন ক্লাসের তাহলে ফিউচার প্রসপেক্ট যদি আমি বলি, বাইরের দেশগুলো এখনো মেনে নিছে। আর আমার মনে হয় না যে বাইরের দেশে যদি অনলাইন ক্লাস কন্টিনিউ করে, আমার মনে হয় না যে জব ফিল্ড বা যে কোনো এসে এটা ইন পার্সন ক্লাসের সাথে কোনো ডিফারেন্স মেনটেন মেক করবে। বাট বাংলাদেশেও এখন আমি বাংলাদেশেরটা বলতে পারতেছি না, বিকজ বাংলাদেশে এখনো ওই ট্রেন্ডটা শুরু হয় নাই। বাট আই গেস শুরু হচ্ছে। অ্যান্ড যদি এই কোভিড সিচুয়েশন থাকে আরো 1-1.5 বছর, অ্যান্ড এটা বাংলাদেশেও ফুললি নর্মাল হয়ে যাবে। আমার তাই মনে হয় যে and তারপরও মানে and এই ক্লাসেস গুলাকে তোমাদের নর্মাল ক্লাসের সাথেই ইয়া করা হবে। আর যেখানে ল্যাব ক্লাসের কথা, ল্যাব ক্লাস আসলে অনলাইনে সম্ভব না। কিছু সাবজেক্টে সম্ভব, সিএসএ তোমার আমাদের যেসব বিষয়ে অ্যাকচুয়ালি মানে জাস্ট তোমার একটা কম্পিউটার লাগে ওটা সম্ভব। আর ইলেকট্রিক্যালে বেশিরভাগ জিনিসে ল্যাব ক্লাস আসলে অনলাইনে সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি এইসব আমাদের এইদিকে যেটা দেখছি যেটা করে, যে ল্যাবের যে ইয়ে থাকে, ল্যাবের যে অ্যাটেন্ডেন্ট থাকে,
তো তারা যেটা করে যে সব প্রত্যেকটা এক্সপেরিমেন্ট নিজে করে ওটা ভিডিও করছে, ভিডিও করে সেই ভিডিও স্ট্রিম স্টুডেন্টদের সাথে শেয়ার করে, অ্যান্ড সেইখান থেকে যা সে জাস্ট কাজগুলো করে, ডাটা নেয় না, স্টুডেন্টরা ওই ভিডিও দেখে দেখে ডাটা নেয়। তো এটা ওয়ান ওয়ে করার, বাট এটা আসলে আমি বলবো যে তাও প্র্যাকটিক্যাল ইজ প্র্যাকটিক্যাল, সামনাসামনি করতে মানে করার সাথে এটা মিল নাই। বাট আই গেস কোভিড সিচুয়েশন থেকে বের হয়ে আসার পরে আমরা ল্যাবগুলা মানে কন্টিনিউ করতে পারবো সব জায়গায়। আর থিওরি কোর্সেস গুলা আই গেস আমার কাছে মনে হয় যে সেম, ইনফ্যাক্ট আমার কাছে অনলাইনই ভালো লাগে, বিকজ অনলাইনে তুমি রেকর্ডেড ভিডিওটা আবার দেখতে পারতেছো, যেটা তুমি বুঝতেছো না সেটা তুমি বারবার দেখতে পারতেছো। তো আমার কাছে থিওরি কোর্সেস ইনফ্যাক্ট অনলাইনই বেটার মনে হয়েছে ইন পার্সনের চেয়ে। ধন্যবাদ স্যার। স্যার আমার হচ্ছে গিয়ে নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে, আমরা একটা জিনিস দেখতেছি যে অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে কি এখন বেশি পরিমাণে হচ্ছে গিয়ে ইনভেস্ট করা হবে ইন ফিউচারে, কারণ করোনার যে পরিস্থিতি মানে ভবিষ্যতে এরকম পরিস্থিতি হয়তো পৃথিবীতে আরো হইতে পারে। সো যেটা আমরা ধারণা করতেছি যে হয়তোবা অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে আরো বেশি পরিমাণে হচ্ছে কি ইনভেস্ট করা। তো স্যার এই পরিস্থিতিতে বাংলাদেশের অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মটাকে আরো উন্নত করার জন্য কোন কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত বলে আপনি মনে করেন, এবং বিশ্ববিদ্যালয়গুলোর কোন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? যেহেতু আপনি নিজে অনলাইন ক্লাস করেছেন, সুতরাং পার্থক্যটা স্যার আপনি একটু ভালো বুঝবেন। হ্যাঁ, পার্থক্য আমার মনে হয় সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ফার্স্ট অফ অল তোমার ইন্টারনেট কানেক্টিভিটি। বাংলাদেশের যেহেতু অনলাইনে যদি আমরা অনেক দিন ধরে এই ট্রেন্ডের মধ্যে থাকি, আমাদের দেশে ইন্টারনেট কানেক্টিভিটি অনেক ভালো হওয়া উচিত। বাংলাদেশের নেট এখন আমার মনে হয় যে তুমি জুম ক্লাসরুমে 20-30 জন ঢুকলেই স্লো হয়ে যায়। অ্যান্ড মানে আমাদের দেশের অনলাইন প্ল্যাটফর্মগুলো এখন আমরা আসলে রেডি না এই জিনিসটা করার জন্য। আমাদের ক্যাপিটাল হচ্ছে ঢাকা, ঢাকার ভিতরে ইন্টারনেট তাও চলে, ঢাকার আশপাশে তো মানে একেবারেই মানে অনলাইন প্ল্যাটফর্মে যে ক্লাস করব সেটার জন্য আসলে নট গুড এনাফ। আর আরেকটা আমি যেটা বলতে পারি, বর্তমানে যেসব বড় বড় ইয়েগুলো অ্যাকচুয়ালি অনলাইন ক্লাসের জন্য প্ল্যাটফর্ম বানাচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে জুম, আমরা সবাই ইউজ করি যেটা। তো আমরা ওই প্ল্যাটফর্ম গুলার আমাদের এখানে যেমন আমার নটরডেমে জুমের জন্য ডেডিকেটেড নটরডেমের কিনা সার্ভার আছে, সো ওই সার্ভারে তুমি কানেক্ট করলে তুমি জাস্ট নিজেরা কানেক্টেড থাকবে অ্যান্ড তুমি খুবই ভালো স্পিড পাবা। তো বাংলাদেশের সব ইউনিভার্সিটি গুলা অ্যাকচুয়ালি এরকম নিজস্ব সার্ভার মেনটেন করতে পারে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি তারা জাস্ট নিজেদের সার্ভ করবে, অ্যান্ড সেক্ষেত্রে তারা অ্যাকচুয়ালি অনেক মানুষকে একসাথে সার্ভ করতে পারবে, and তারা অ্যাকচুয়ালি ল্যাগও হবে না কোনো, অ্যান্ড স্ট্রিমিংটা ভালো হবে অ্যান্ড সবাই কানেক্ট হতে পারবে। তো এটাই। ধন্যবাদ স্যার। স্যার এবার আমরা যেটা জানতে চাচ্ছি স্যার, দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে হলে আমাদেরকে হচ্ছে কি স্যাট, জিআরই, আইএলটিএস এই ধরনের কিছু প্রস্তুতি নিতে হয়। স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কখন থেকে এবং কিভাবে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত। হুম, ভালো কোশ্চেন। আমরা যারা বাংলাদেশ থেকে যারা যেসব স্টুডেন্টরা ইউজুয়ালি বাইরে আসে, তারা অ্যাকচুয়ালি ফল সেশনটা ধরে। তো ইউএস এর প্রসেসটা আমি খুব ভালো বলতে পারবো, যেহেতু আমি নিজে এটার মধ্যে দিয়ে গেছি। কানাডার প্রসেসও প্রিটি মাচ কাছাকাছি। আর মানুষজন যারা বাইরে যায় তারা মোস্টলি যায় ইউএস, কানাডা যায়, জার্মানি যায়, ইউরোপে আরো কিছু দেশে যায়, কিছু কিছু মানুষ জাপান, কোরিয়া এইসব দিকেও যায়। সো ইউএস এর ক্ষেত্রে যেটা, যে আমরা ইউএসএ তে টার্গেট করি হচ্ছে ফল সেশন, যেটা হয় হচ্ছে অগাস্ট থেকে। ফল সেশনের তোমার ডেডলাইনটা থাকে হচ্ছে যেই বছর তুমি অগাস্টে যাচ্ছ তার ঠিক আগের ডিসেম্বর আর জানুয়ারি থাকে ডেডলাইন। সো ডিসেম্বর জানুয়ারি ডেডলাইনের মধ্যে তোমার অ্যাপ্লিকেশন শেষ করতে হবে, ফুল অ্যাপ্লিকেশন প্রসেস। তো এটা চিন্তা করে আগাতে হবে। তো তুমি যদি ডিসেম্বর জানুয়ারির মধ্যে ফুল অ্যাপ্লিকেশন প্রসেস শেষ করতে চাও, আমি যেটা প্রেফার করব, ইউএস অ্যাপ্লাইয়ের সময় পার্টিকুলার তোমার জিআরই ক্লিয়ার থাকতে হবে, টোফেল অথবা আইএলটিএস ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, কানাডার ক্ষেত্রেও জিআরই কিছু জায়গায় লাগে না, বাট টোফেল আর আইএলটিএস সব জায়গায় লাগে অলমোস্ট। তো আমি যেটা বলবো যে তোমার এপ্রিল মে মাসের মধ্যে যদি তুমি জিআরইটা দিয়ে দিতে পারো খুবই ভালো। আর আমি আগে আগে বলতেছি কারণ জিআরই অনেকেরই 2-3 বার দেওয়া লাগতে পারে। আর জিআরই দেওয়ার 1 সপ্তাহের মধ্যে তুমি টোফেল দিয়ে দিতে পারো, 1 সপ্তাহ 2 সপ্তাহ, বিকজ জিআরই প্রিপারেশনের সাথে অনেকটা তোমার টোফেলের প্রিপারেশনের অনেক দূর হয়ে যায়। বিকজ টোফেলে আসলে তোমার মোস্টলি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিকিং টেস্ট। সো জিআরইর ইংলিশটা বেশ টাফ, অ্যান্ড তুমি জিআরই যখন দিবা টোফেলের স্পিকিং বাদে বাকি সব সেকশনই তোমার কাছে খুব ইজি লাগবে। তো তুমি জিআরই প্রিপারেশন যদি 1.5 মাস নাও, তারপর টোফেলের প্রিপারেশন 1 সপ্তাহের বেশি নেওয়ার কিছু নাই, স্পিকিংটা জাস্ট প্র্যাকটিস করবা, দিয়ে দিবা। সো তুমি যদি এপ্রিল মে মাসের মধ্যে জিআরই টোফেল একবার অ্যাটলিস্ট অ্যাটেম্প নিতে পারো,
দেন তোমার কাছে আরো 2 মাস থাকলো চিন্তা করার যে তুমি কোন কোন কোথায় অ্যাপ্লাই করবা কি করবা, এন্ড তুমি তোমার যেটা তারপর করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘাটাইতে হবে, দেখতে হবে তোমার রিসার্চ ইন্টারেস্টের সাথে কোন কোন প্রফেসরের রিসার্চ ইন্টারেস্টের মিল আছে। তুমি যেটা করবা সেখান থেকে সেগুলো নোট ডাউন করতে পারো, একটা এক্সেল শিটে রাখতে পারো তাদের ইমেল অ্যাড্রেস, তার রিসার্চ ইন্টারেস্ট, নাম, কোন ইউনিভার্সিটি। অ্যান্ড যেটা আমাদের অ্যাপ্লাই করার ক্ষেত্রে মূল টাস্ক সেটা হচ্ছে যে তোমার যদি জিআরই প্রথমবার খারাপ হয় তাহলে তুমি অগাস্টের মধ্যে তোমার জিআরই টোফেল সব একবার ক্লিয়ার রাখবা। তো ক্লিয়ার রাখার পরে তুমি অগাস্টের লাস্ট বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে মাস্ট যেটা করতে হবে প্রফেসরদের ইমেল করতে হবে। এটা হচ্ছে আমার মনে হয় বাইরে অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ, প্রফেসরদের ইমেল করা। তো বিকজ তুমি যে ইউনিভার্সিটিতে যাবা মোস্ট অফ দ্য টাইম, সেন্ট্রাল অ্যাডমিশন বাদে মোস্ট অফ দ্য টাইম তোমাকে একজন প্রফেসরই সেখানে রেকমেন্ড করবে, অ্যান্ড প্রফেসরই তোমাকে নিবে তার রিসার্চ টিমের সাথে কাজ করার জন্য। তো সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাকে ইমেল শুরু করতে হবে। তো ইমেলিং এর ক্ষেত্রে যেটা আমি বললাম, প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়াইজ তোমাকে দেখতে হবে। তুমি ধরো টপ 50-তে অ্যাপ্লাই করতে চাও বা টপ 70 বা টপ 100-এ অ্যাপ্লাই করতে চাও, সেই অনুযায়ী ইউনিভার্সিটিগুলোকে র্যাঙ্ক অনুযায়ী সাজাতে হবে। তারপর তোমার কোন কোন ইউনিভার্সিটি কোন কোন প্রফেসরকে তুমি ইমেল করতে চাও প্রত্যেকটা ওয়েবসাইট ঘাটায় বের করতে হবে। এটা খুবই টাইম কনজিউমিং কাজ। প্রথমে মনে হবে যেন একদিনে 100 ইমেল করে ফেলবো, আসলে হয় না। তুমি যদি অ্যাকচুয়ালি ওয়েবসাইট ঘাটায় ঘাটায় প্রত্যেকটা প্রফেসর কি নিয়ে কাজ করেন, প্রত্যেকটা ইমেইলে কিছু হইলেও এমন জিনিস লিখতে হয় যে ওই প্রফেসরকে আমি অ্যাপ্রোচ করতেছি সে যেন বুঝে। তুমি যদি একটা গণ ইমেল সবাইকে পাঠিয়ে দাও সেক্ষেত্রে আসলে প্রফেসররা অতটা ইমপ্রেসড হয় না। তো আবার অনেকে আছে একটা ইমেলের পিছনে সারাদিন নষ্ট করে, ওইটাও ঠিক না। সো তোমাকে সামহাও একটা ব্যালেন্স খুঁজতে হবে যে তোমার ইমেইলের 80% পার্টটা সবার জন্য কমন, এই 20% পার্টে আমি এই প্রফেসরের জন্য কিছু স্পেসিফিক জিনিস লিখতেছি। দেন অ্যাগেন ওভারঅল ইমেলটা হতে হবে খুবই প্রিসাইজ, যত ছোট সম্ভব, এবং ওই ছোটর মধ্যে তোমার নিজেকে সেল করতে হবে যে তোমাকে কেন সে নিবে, জাস্ট তোমার ইন্টারেস্টটা বুঝাইতে হবে and আমি এই কাজগুলো করছি আমি জীবনে, হ্যাঁ, যেটা তোমার কাজের সাথে মিল আছে প্রফেসরকে। তো তোমাকে এভাবে প্রিসাইজলি ইমেল লিখে অ্যান্ড সেটা তোমাকে শুরু করতেই হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, করলে সবচেয়ে ভালো। বাট অনেকে নভেম্বর ডিসেম্বরেও অ্যাকচুয়ালি করে। সো আমি জাস্ট সবগুলো সেফ মার্জিনে রেখে বলতেছি আমি যেটা করেছিলাম। তো সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে তুমি ইমেল করলে তুমি নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ইনফ্যাক্ট ইমেল করতে পারো। এই 2-3 মাসে তুমি 300-400 ইমেল করতে পারবা, অ্যান্ড 300-400 ইমেল যখন তুমি করবা and তুমি রেসপন্স গুলা দেখলেই তুমি বুঝতে পারবা তোমার কোন র্যাঙ্কে অ্যাপ্লাই করা উচিত। সো নভেম্বরের মাঝামাঝি থেকে তোমার অ্যাপ্লাই করা শুরু করে দেওয়া উচিত, বিকজ ডিসেম্বরের 15-তে বেশিরভাগ ডেডলাইন থাকে, ডিসেম্বরের 1-এ অনেকগুলো ডেডলাইন থাকে, জানুয়ারির 1-এ থাকে, জানুয়ারির 15-তে থাকে। তো এই ডেডলাইন গুলার মধ্যে তুমি যে প্রফেসর যাদের ইমেল করছো সেখান থেকে যে রেসপন্স দেখলা, যে প্রফেসরের রেসপন্স পজিটিভ, সেখান থেকে ধরো তুমি 20টা পজিটিভ রেসপন্স পাইলা, সেই 20টা পজিটিভ রেসপন্স থেকে তুমি সিলেক্ট করলা, ধরো 10টা ইউনিভার্সিটি সিলেক্ট করলা, হ্যাঁ, সেই 10টা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করব। তো তুমি সেই 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা। তো অ্যাপ্লাই করার সময় তোমার যে আরো 2টা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এসওপি আর এলওআর। তো এসওপি পরে আসতেছি। এলওআর হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন। তোমার এলওআর যেটা সেটা হচ্ছে তোমাকে দিবে, তোমার এলওআর দিতে হবে ইউজুয়ালি 3 জনের থেকে নিতে হয়, হ্যাঁ। ইউএস এর ক্ষেত্রে আমি যেটা বলতে পারি ইউজুয়ালি 3টা এলওআর লাগে বেশিরভাগ ইউনিভার্সিটিতেই। তো তুমি যে এলওআরটা নিবা ইউজুয়ালি তোমাকে এমন কারো থেকে নিতে হবে যার সাথে তুমি ডিরেক্ট কাজ করছো বা যে তোমার ডিরেক্ট ক্লাস দিছে, নট কোনো চাচা মামা যাকে যে তোমাকে চিনে, এরকম কিছু না, বাংলাদেশি এলওআর না এটা। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ধরো তুমি ইউনিভার্সিটি তোমার যে প্রফেসরের সাথে ক্লাস করছো, যে যিনি তোমার ক্লাস নিছেন, যার তোমার সম্পর্কে ভালো আইডিয়া আছে, যে তোমার সম্পর্কে 2 লাইন বলতে পারবে, তাকে এরকম 2-3 জনকে নিতে পারো। বা তুমি ধরো অন্য ইউনিভার্সিটির কোনো প্রফেসরের সাথেও কোলাবোরেট করে রিসার্চ করছো, তাকে নিতে পারো। অথবা ধরো তুমি চাকরি করো, কোনো তোমার এমপ্লয়ার, তুমি তার থেকে নিতে পারো, সে তোমার সম্পর্কে বলতে পারবে। বাট তোমার সাথে তার এরকম ডিরেক্ট কানেকশন থাকতে হবে, আইদার সে তোমার ক্লাস নিছে বা তোমার তার চাকরি করছো, তার সাথে রিসার্চ করছো। বাট যে তোমাকে, যার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, কিছু বলতে পারে না, এমন কারো থেকে এলওআর নিতে পারবা না। তো এরকম কয়েকজন এলওআর এর জন্য নমিনি 3 জন লাগে ইউজুয়ালি। বাট তুমি যদি অনেক মানে বড় প্রফেসররা ধরো তোমাকে 3টা-4টার বেশি দেওয়ার সময় করতে পারবেন না, তো সেক্ষেত্রে তোমার ধরো 10টা ইউনিভার্সিটি কভার করার জন্য অনেকে 4টা-5টা এলওআর রেডি রাখে, 4-5 জন স্যারের সাথে কথা বলে তো এলওআর রেডি রাখো। তোমার এলওআর গুলো আগে থেকে রেডি রাখতে হবে যাতে ডেডলাইনের মধ্যে ওনারা তোমার রেকমেন্ডেশনটা সাবমিট করে দেয় অনলাইনে। সো আর তারপরে আরেকটা যে ফ্যাক্টর সেটা বললাম এসওপি। এসওপিটা ইম্পর্টেন্ট, অ্যান্ড আমাদের অনেকেরই আমরা যেটা করি যে এসওপিটা অ্যাপ্লাই করার সময় লেখা শুরু করি, অ্যান্ড
লাস্টে 1 সপ্তাহে ধানে পানে একটা লিখে ফেলি। আমার এসওপি আমি 2-3 মাস বসে লিখছিলাম, এবং এসওপি খালি লিখি নাই, যারা বাইরে আছেন, যারা ভালো বড় ভাইয়ারা গেছেন তাদেরকে দিয়ে আমি মানে বারবার পড়ায় 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 এসওপিটাকে ঘষা মাজা করতে হয়। এন্ড তুমি কখনোই প্রথমবারে তোমার এসওপি ওরকম সুন্দর লিখতে পারবা না। এসওপি লেখা অনেক ধীরে ধীরে বসে বসে পুরাটাকে একবার লিখবা, লিখে তারপর তোমার এটাকে ঘষা মাজা করে করে ওভার দ্য টাইম এটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, আর এসওপি লেখা শুরু করতে হলে অনলাইনে এসওপির বহুত ফরম্যাট আছে, সেই ফরম্যাট গুলা নিবা, সবচেয়ে বেস্ট হয় ভালো ইউনিভার্সিটিতে যারা গেছেন তাদের এসওপি গুলা নিবা। অনলাইনে সব অনেক মানে র্যান্ডম এসওপি থাকে, ওগুলা আসলে খুব একটা ভালো হয় না। তো অ্যাকচুয়ালি এমন কাউকে বলবা এসওপিটা যদি দিতে পারে। আর চলে গেছে এসওপিটা, এসওপি ইউজুয়ালি যারা যায় নাই তাদের এসওপি চাওয়া কখনোই ঠিক না, বিকজ প্রত্যেকে এটা পার্সোনাল। বাট যারা চলে গেছেন তোমার পরিচিত ক্লোজ, যদি কেউ শেয়ার করে খুবই ভালো। অ্যান্ড তাদের ওটা দেখে দেখে তুমি মানে অ্যাকচুয়ালি বুঝতে পারবা কিভাবে লিখতে হবে। অ্যান্ড দেন তুমি লিখবা, দেন লেখার পরে তুমি এটা 2 থেকে 3 জনকে দিয়ে প্রুফ রিড করাবা। অ্যান্ড যারা অবভিয়াসলি যারা ইংলিশে ভালো, যাদের কোনো ভুল ভালো হবে না, যারা জানে প্রসেসটা। তো এই প্রুফ রিডিং এর থ্রু তুমি অ্যাকচুয়ালি একটু টাইম নিলে তুমি এসওপিটা খুব ভালো করে লিখতে পারবা। সো তোমার এলওআর এসওপি এই দুইটা জিনিসই অ্যাপ্লিকেশন ডেডলাইনের আগে রেডি থাকতে হবে। আর আর এই সব কিছু নিয়ে তুমি যে প্রফেসরকে, যেসব প্রফেসররা তোমাকে মানে অ্যাগ্রি করছে তার ল্যাবে নিতে, তুমি যখন অ্যাপ্লাই করবা এসওপিতে তার নামটা অবশ্যই মেনশন করতে হবে। অ্যান্ড এই পুরো জিনিসগুলো করে যখন তুমি নভেম্বর ডিসেম্বর অ্যাপ্লাই করবা, তোমার ইউ হ্যাভ আ ভেরি গুড চান্স যে তুমি ওই ইউনিভার্সিটিতে অ্যাডমিট পাবা। আর এটা গেল এক প্রসেস। আবার আরেক ক্ষেত্রে হচ্ছে অনেকেই প্রফেসর ছাড়া অ্যাপ্লাই করে, যাদের প্রোফাইল ভালো, বা অনেক ইউনিভার্সিটি আছে যারা সেন্ট্রাল অ্যাডমিশনে অনেক বেশি জোর দেয়। তো সেক্ষেত্রে কোনো প্রফেসর যদি তোমাকে ভালো রেসপন্স নাও করে, তুমি যদি অ্যাপ্লাই করো, ভালো ভালো তোমার রেকমেন্ডেশন থাকে, এসওপিটা ভালো হয়, তোমার জিআরই টোফেল সিজিপিএ এইসব দিক যে তোমার স্ট্রং থাকে, দেন তুমি সেন্ট্রাল অ্যাডমিশনও পাইতে পারো। সো যদি আমি সাম আপ করি যা বললাম, তোমার সাম আপ করলে আমার বলতে হবে যে তোমার অগাস্ট মাসের আগে তুমি তোমার জিআরই টোফেল সব ক্লিয়ার করবা। অগাস্টের মাঝামাঝি থেকে তুমি প্রফেসরদের ইমেল করা শুরু করবা। অগাস্টের মাঝামাঝি, অগাস্টের লাস্টের দিকে শুরু করলে ভালো, অগাস্টের মাঝামাঝি টু আর্লি। অগাস্টের লাস্ট থেকে তুমি প্রফেসরদের ইমেল করা শুরু করবা। ইমেইলিং শেষ চলবে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত। অ্যান্ড বাই দ্যাট টাইম ওগুলার মাঝখানে তোমার এসওপি রেডি থাকতে হবে, এলওআর রেডি থাকতে হবে। অ্যান্ড তারপর কি করবা, তুমি নভেম্বরের মাঝামাঝি থেকে যেসব ডেডলাইন গুলো পরে, ডেডলাইন ওয়াইজ সেগুলো অ্যাপ্লাই করে যাবা। এটা হচ্ছে প্রসেস। ধন্যবাদ স্যার। স্যার এই আপনার এই উত্তরগুলোর সঙ্গে আমার একটা জাস্ট আরেকটা কোশ্চেন অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে কি যে স্যার দেশের বাইরে উচ্চশিক্ষায় যে আমরা স্কলারশিপ চাই, আমাদের হয়তো অ্যাবিলিটি থাকে না, সো স্কলারশিপ পাওয়ার জন্য প্রফেসরদেরকে কিভাবে অ্যাপ্রোচ করব, এবং এই প্রক্রিয়াটা মানে স্কলারশিপ পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে যদি একটু বলতেন। আচ্ছা, এটা তাহলে যেটা হবে, তুমি যে কথা প্রশ্নটা করলা সেটার এক্সাক্ট উত্তর হচ্ছে, আমি যে ফ্লোটা বললাম তার মধ্যে একটা ফ্লো ছিল প্রফেসর ইমেইলিং, রাইট? হ্যাঁ, তো প্রফেসর ইমেইলিং পার্টটা আমি যেটা বললাম সবচেয়ে ইম্পর্টেন্ট, বিকজ ওই পার্টটা অ্যাকচুয়ালি তোমার মানে প্রফেসররা, তোমার ডিরেক্ট কমিউনিকেশন হচ্ছে ইউনিভার্সিটির একজন রিপ্রেজেন্টেটিভের সাথে যে তোমাকে নিবেন। তো তোমার ফান্ড ডিপেন্ড করে প্রফেসরের উপর। তুমি যদি বেশিরভাগ ইউনিভার্সিটিতে তুমি যখন অ্যাপ্লাই করবা, তুমি যে প্রফেসরের কাছে অ্যাপ্লাই করতেছো, যে প্রফেসরের থ্রু অ্যাপ্লাই করতেছো, সেই প্রফেসর যদি তোমাকে নিতে না চান, তোমার বেশিরভাগ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হবে না। আর বেশিরভাগ ইউনিভার্সিটি তোমার অ্যাডমিশন হবে এই কারণেই, কারণ ওই প্রফেসর মনে করবে যে তুমি ভর্তি। সো মূল তোমার যে অ্যাকচুয়াল কমিউনিকেশন হচ্ছে ইউনিভার্সিটির সাথে ফার্স্ট, সেটা হচ্ছে ওই প্রফেসরের কাছে, সেটা হচ্ছে তোমাকে আমি বললাম ইমেইলিং এর থ্রু। তো প্রফেসর অ্যাপ্রোচ করার জন্য বা প্রফেসরকে স্কলারশিপের জন্য কনভিন্স করার জন্য তোমার তাকে যে ইমেলটা লিখতে হবে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেক শিওর সে ইমেলটা পড়ে। বিকজ আমরা মানে প্রফেসররা একদিনে 300-400-500 ইমেল রিসিভ করেন, মানে তাদের চারদিক থেকে ইমেল আসতে থাকে, তাদের হিউজ ওয়ার্কলোড থাকে। অ্যান্ড তারা অনেক মানে ইম্পর্টেন্ট ইমেলও পড়তে পারে না। সেক্ষেত্রে আমরা যারা বাইরে থেকে ওনাদের অ্যাপ্রোচ করতেছি, এটা মানে খুবই রাফ চান্স যে অ্যাকচুয়ালি তুমি যে কটে প্রফেসরকে ইমেল করতেছো তারা এটা পড়বেন। সো তোমাকে এটাই মাথায় রাখতে হবে, তুমি যত প্রফেসরকে ইমেল করবা তার মধ্যে 20-30% বেশি প্রফেসর তোমার ইমেল কখনোই ওপেন করবে না। হ্যাঁ, ওপেনই করবে না, অনেকে ওপেন করে সিন করবে, পড়বে না। তো তোমার যারা পড়বে, তো তুমি ধরো 300 ইমেল করলা, ধরো তার মধ্যে 30 বা 50টা ইমেল পড়লো, তোমার কিন্তু অলরেডি স্কোপ অনেক কমে গেল। তো তোমাকে ওই 50টা ইমেলের মধ্যে যারা পড়বে তাদেরকে ইমপ্রেস করতে হবে। সো আমি যেটা ইমেইলিং এর ক্ষেত্রে সবাইকে সাজেস্ট করি সেটা হচ্ছে ইমেলের সবচেয়ে হতে হবে, গুণ হতে হবে যেটা ইমেল ছোট হতে হবে। বড় ইমেল দেখলে কেউ পড়ে না, সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকে প্রফেসররা।
একটা স্ক্রিনে যেন দেখা যায় এমন ইমেল হতে হবে। ইউজুয়ালি 2 প্যারাগ্রাফের ফরম্যাট অনেকে ফলো করে, কেউ 3 প্যারাগ্রাফের ফরম্যাট, বাট যতই হোক তোমাকে ছোট হয়ে যাবে। তুমি প্রথম প্যারাগ্রাফে জাস্ট ছোট একটা নিজের ইন্ট্রোডাকশন দিতে পারো, হ্যাঁ, হালকা 1-2 লাইনে। দ্বিতীয় প্যারাগ্রাফে তুমি কি নিয়ে কাজ করছো আর তার কাজের সাথে তোমার কি মিল, যে তোমার প্রফেসর, তুমি এটা নিয়ে, ধরো কোনো প্রফেসর একটা জিনিস নিয়ে কাজ করলো, হ্যাঁ আপনি এই জিনিসটা নিয়ে কাজ করেছেন, তো আমার এইটার প্রতি অনেক ইন্টারেস্ট আছে। আর যদি তোমার নিজের ওইটা নিয়ে কোনো কাজ থাকে, আমি ওইটা নিয়ে এই কাজ করছি, খুবই শর্টকাটে, হ্যাঁ। তো এটা লিখতে হবে। অ্যান্ড দেন তোমার তাকে হালকা ইমেইলের মধ্যে তার কাছে স্কলারশিপ বা ফান্ড চাওয়ার কোনো দরকার নাই। তুমি তার কাছে যে ইমেল করতেছো এটার মানেই তুমি তার কাছে ফান্ড চাচ্ছ, অ্যাডমিশন চাচ্ছ। তো এটার মধ্যে এক্সপ্লিসিটলি লেখার দরকার নাই যে আমাকে ফান্ড দিতে পারবা কিনা ইমেইলে। সো তুমি তাকে এভাবে লিখতে পারো যে তোমার ইন্ট্রোডাকশন দিলা, দেন তুমি তার কাজের কোনটা অ্যাকচুয়ালি তোমার কাজের সাথে মিলে এবং তোমার ইন্টারেস্ট আছে, সেই তার কাজটা একটা মেনশন করলা, অ্যান্ড দেন মেনশন করলা তোমার তোমার নিজের যে কাজ। হ্যাঁ, খুবই শর্টকাটে এটা মেনশন করার পরে তুমি যেটা করবা তাকে বলবা যে আমি তোমার ল্যাবে কাজ করতে চাই। এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, আমি এখানে তুমি এখানে কি তোমার সম্পর্কে অনেক ইনফরমেশন দিলা না? তো তুমি এখানে ইনফরমেশন, তোমার সম্পর্কে ইনফরমেশনটা দিবা কিভাবে? তুমি তোমার সম্পর্কে ইনফরমেশনটা দিবা তোমার সিভিতে। হ্যাঁ, তো অনেকে যেটা করে, এটা আমিও করছি, ইমেইলের লাস্টে নিজের একটা শর্ট প্রোফাইল দিয়ে দেয়, হালকা জিআরই টোফেল, আমার নিজের জিআরই টোফেল স্কোর, আর যদি তোমার পাবলিকেশন থাকে পাবলিকেশনের লিঙ্ক গুলো দিয়ে দেয় ইমেইলের লাস্টে। হ্যাঁ, ওটা বডির মধ্যে না, ইমেলের লাস্টে তোমার যে নিজের পরিচয় বা ইসের মধ্যে, স্টিকারের মধ্যে। বাট যেটা তোমার ইম্পর্টেন্ট সেটা ইমেলের সাথে তুমি যেটা করবে, একটা তোমার সিভি অ্যাটাচ করে দিবা। সিভি বা অনেকে যেটা করে নিজের ওয়েবসাইটের লিঙ্ক দেয়, তো সেইখানে তোমার সবকিছু থাকবে ইন ডিটেল 2-3 পেজে সুন্দর করে। তুমি যত প্রজেক্ট করছো, যত যা করছো, কো কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে, যেটা যদি ইম্পর্টেন্ট হয়, তো ওই সব ডিটেলস গুলা তুমি সিভিতে থাকবে বা তোমার প্রোফাইলে থাকবে, যেটা ওই ইমেল থেকে সে যেতে পারবে। বাট ইমেইলের মধ্যে ওই সবকিছু যদি তুমি ঢুকে নিজের গুণগান দাও, তাহলে প্রফেসর মোস্ট অফ দ্য টাইম ওই ইমেলটা পড়বেনই না। সো তোমার স্কলারশিপ ম্যানেজ করার জন্য প্রথম যে স্টেপ, সেটা হচ্ছে প্রফেসরকে দিয়ে তোমার ইমেল পড়াইতে হবে, তাই না? তো ওই ক্ষেত্রে আমি বলবো যে তুমি যদি প্রিসাইজ কিছু ইমেল ফরম্যাট ফলো করো অ্যান্ড কিছু টেকনিক অ্যাপ্লাই করো, দেন তোমার প্রফেসরের ওই ইমেল পড়ার চান্সেস অনেক বেশি থাকবে। আর দেন অ্যাগেন, কিছু ক্ষেত্রে আমি বলছিলাম যে কিছু ইমেল তুমি খুবই স্পেসিফিক দিতে পারো। ধরো আউট অফ 100 প্রফেসর, 30টা প্রফেসরের কাজ তোমার খুবই ভালো লাগে, তো সেক্ষেত্রে তাদেরকে একটু স্পেসিফিক তাদের কাজ নিয়ে লিখে দিতে পারো। আবার ধরো কিছু মানুষের কাজ ভালো, তো তাদের তোমার প্রায়োরিটি লিস্ট একটু কম, তো সেক্ষেত্রে তুমি একটু কম স্পেসিফিক যেতে পারো। আর একটা কথা আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। সেটা হতেছে তুমি কিছু প্রফেসরকে জাস্ট মানে আমিও যেটা করছিলাম অ্যাকচুয়ালি, ধুমায় জাস্ট একটা, মানে কিছু প্রফেসর যেটা ছিল যে একটা জাস্ট ফিক্সড ইমেল ফরম্যাটে খালি তার নাম আর তার রিসার্চ ইন্টারেস্ট বসায় পাঠিয়ে দিছি। এখন এটা ইজ নট আ ভেরি গুড অ্যাপ্রোচ, বাট দেন অ্যাগেন তুমি একটা ইমেল পাঠাইলা, তাকে ইমেল না পাঠানো হচ্ছে, তো এটা ভালো, তাই না? সো তুমি এভাবে প্রায়োরিটাইজ করতে পারো যে কিছু কিছু প্রফেসরকে আমি এভাবে খুবই ভালো ইমেল পাঠাবো, হাই কোয়ালিটি, যেটায় তার রিসার্চ নিয়ে হালকা লেখা থাকবে, আমার রিসার্চ নিয়ে লেখা থাকবে, আমাদের মিলটা কোথায় আছে রিসার্চের এটা লেখা থাকবে, এন্ড কেন তার ল্যাবে কাজ করতে চাই প্রিসাইজলি সব লেখা থাকবে। কিছু প্রফেসরকে তুমি এইটার কোয়ালিটি একটু কমায় পাঠাতে পারো, এন্ড কিছু তারপর যারা থাকবে তুমি মনে হয় মানে জাস্ট ফিল মিলে, বাট তাকে নিয়ে লেখার কিছু সময় নাই তোমার, বিকজ তুমি অনেক প্রফেসরকে রিচ আউট করতেছো, তোমার কাছে সময় নাই, তোমার ডেডলাইন সামনে, বাকিদের ধুমায় পাঠিয়ে দিবে। সেক্ষেত্রে তুমি একদিনে তুমি যদি ওই অ্যাপ্রোচে যাও যে আমি জাস্ট নাম আর রিসার্চ ইন্টারেস্টটা কপি করে পেস্ট করে করে বাকি সব সেম রেখে ইমেলে পাঠাইতে থাকবো খালি, সেক্ষেত্রে তুমি একদিনে 20-25-30টা ইমেল পাঠাইতে পারো। আর যদি তুমি একটু স্পেসিফিক হতে যাও, তুমি দেখবা যে ভালো করে রিসার্চ প্রফেসরের পেপার একটা দুইটা পড়ে তার হালকা কাজ বুঝে যদি ইমেল করতে চাও, সেক্ষেত্রে তুমি একদিনে 4টা-5টা বেশি ইমেল পাঠাতে পারবে না। সো তোমাকে দুইটার মধ্যে ব্যালেন্স খুঁজতে হবে, কিছু কিছু প্রফেসরকে স্পেসিফিক হতে হবে, কিছু কিছু প্রফেসরের ক্ষেত্রে তোমাকে মানে ধুমায় পাঠাতে হবে। বাট তোমার চান্সেস সবচেয়ে বেশি যদি তুমি বেশি বেশি প্রফেসরকে রিচ আউট করো। আবার আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে একই ইউনিভার্সিটির প্রফেসরকে, অনেকেই বলে যেটা যে একই ইউনিভার্সিটির সব প্রফেসরকে একই টাইমে ধুমায় ইমেল পাঠানো উচিত না। এটা কিছু ক্ষেত্রে সত্য, কজ প্রফেসরস বাইরের ইউনিভার্সিটিতে তারা খুবই ক্লোজ অ্যান্ড তারা অ্যাকচুয়ালি ফ্রেন্ডলি, তারা ফ্রেন্ডের মতো সবাই, অ্যান্ড তারা ডিসকাস করতে পারে মাঝে মাঝে, সবসময় করে এরকম না। এই ক্ষেত্রে আমি মিক্সড মিক্সড মানুষের কাছে পেয়েছি, রেসপন্স পাইছি। যেমন আমি নিজেই অনেক ভার্সিটির প্রফেসরকে ধুমায় একই টাইমে পাঠাইছি, আমি যেখানে আছি এখানেই পাঠাইছি অ্যাকচুয়ালি। আর অনেকে এটা করে না, তুমি এটা সেক্ষেত্রে যদি একটু কষ্ট করো, যে শিডিউল ইমেল দিয়ে দিয়ে একটু ডিফারেন্ট টাইমে পাঠাইতে পারো, বা এক ইউনিভার্সিটির 2-3টা প্রফেসরকে আজকে পাঠাইলা, বাকি 2-3 জনকে নেক্সট উইকে পাঠাইলা। সেক্ষেত্রে তোমার কষ্ট করতে যেটা হবে, এক ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রতি উইকে একবার করে ঢুকতে হবে। তো তুমি এইভাবে প্ল্যান করতে পারো যদি সেফ সাইডে থাকতে চাও, যে হ্যাঁ আমি আজকে এই ইউনিভার্সিটির 2 জনকে পাঠাইলাম, আবার এক সপ্তাহ পরে আজকের দিনে ইউনিভার্সিটি আরো 2 জনকে পাঠাবো।
আর যদি ওটা না করতে চাও আই গেস খুব যে সমস্যা হয় এরকম না, অনেকেই করে and অনেকে তারা পার পেয়ে যায়। জি, ধন্যবাদ স্যার। স্যার পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে কি স্যার, যে পড়াশোনা চলাকালীন সময়ে আমরা অনেক সময় রোবোটিক্স তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতি কিছুটা ইচ্ছা পোষণ করে থাকি, কিন্তু আমরা জানি না যে এই ইচ্ছাটাকে বাস্তবায়ন করার জন্য কি কি করা উচিত। তো স্যার এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। আহ, হ্যাঁ, আজকাল যেটা সবচেয়ে বেশি ট্রেন্ড ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, তো তোমাদের পড়াশোনার মাঝামাঝি আমরা নানান রকম পড়াশোনা রিলেটেড বাট কোকারিকুলার অ্যাক্টিভিটিস বলো, কম্পিটিশনস বলো, এগুলাতে আমাদের ইন্টারেস্ট থাকে। তার মধ্যে এখন সবচেয়ে বেশি মানুষের মধ্যে যেটা নিয়ে ইন্টারেস্ট সেটা হচ্ছে এআই বা মেশিন লার্নিং যেটা বলো, সেটা নিয়ে মানুষের অনেক ইন্টারেস্ট, বিকজ এটা নিয়ে অনেক কথা হচ্ছে অ্যান্ড এটা নিয়ে অ্যাকচুয়ালি এখন জব ফিল্ড বলো, রিসার্চ ফিল্ড বলো, সবকিছু অনেক ভালো। আর রোবোটিক্স কম্পিটিশন বা এখন এটা 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 তো এখন আমাদের মানে অনেক আগে থেকেই হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে। সো এটা নিয়ে বলার হচ্ছে, তোমার যদি ইন্টারেস্ট থাকে, ইচ্ছা হয়, দ্যাটস ভেরি গুড। তোমার প্রত্যেকের ইউনিভার্সিটিতে আই গেস রোবোটিক ক্লাব আছে, তোমাদের বড় ভাইরা প্রত্যেক বেশিরভাগ ইউনিভার্সিটিতে তোমার যারা সিনিয়র আছেন তারা অ্যাকচুয়ালি কাজ করছে এগুলা নিয়ে। সো তোমরা অ্যাকচুয়ালি ফর আ বিগিনিং ওনাদের কাছে যাইতে পারো, তারা তোমাকে বেসিক কিছু জিনিস ধরায় দিবে যেটা নিয়ে আসলে তুমি শুরু করতে পারবা। খুবই বেসিক বেসিক জিনিস নিয়ে তোমাকে ফার্স্টে ধরো আরডুইনো দিল একটা, এটা দিয়ে কাজ করা শিখো। দেন তুমি তাদের সাথে থেকে থেকে অ্যাকচুয়ালি তাদের গ্রুপের সাথে থেকে থেকে কাজ করা শিখতে পারো। দেন তুমি অ্যাকচুয়ালি খুব বেশি সময় লাগে না আসলে এই কাজ শিখতে। তো তুমি কয়েকদিন করলে অ্যাকচুয়ালি মানে যেই কাজ, যে কোনো কাজই ধরো তুমি রোবোটিক্সে যেতে চাও, আমি দেখছি বেশ কয়েকটা টিম আছে এবং তারা খুব ভালো করতেছে। তো তুমি তাদের সাথে অ্যাকচুয়ালি কাজ শিখতে পারো, যারা যারা বড় ভাইরা আছে বা ইনফ্যাক্ট অনেক জুনিয়ররাও আছে, অস্ট্রের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আমি দেখছি কয়েকজন খুবই ভালো করতেছে রোবোটিক্সে। তো অস্ট্রের যাদের ইচ্ছা আছে বা মানে যে কোনো ইউনিভার্সিটির যদি কারোর ইচ্ছা থাকে, তো এখানে তোমার যারা সিনিয়র আছেন ইউনিভার্সিটিতে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো অ্যান্ড তারা অ্যাকচুয়ালি তোমাকে শিখাতে পারবে আই গেস। ধন্যবাদ স্যার। স্যার দর্শক সারি থেকে একটা কোয়েশ্চেন ছিল যে, আর Coursera and Udemy certificates worth it, can I add those on my CV? স্যার এটার সাথে আমারও নিজের একটা কোয়েশ্চেন আছে স্যার, সেটা হচ্ছে গিয়ে যে যেহেতু আমরা কোয়ারেন্টাইনে বসে আছি স্যার, তো Coursera, Udemy এই ধরনের কোর্সগুলো ফ্রি অফার করতেছে এবং আমরা করছি আর কি, ইউনিভার্সিটি থেকে ব্যবস্থা করে দিচ্ছে। তো ওনার কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে যে এগুলা কি আসলে প্রয়োজন বা সিভিতে অ্যাড করা যাবে কিনা। আর আমার কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে স্যার, দেশের বাইরে যাওয়ার জন্য এই কোর্সগুলো কতটুকু দরকার। আর আমি পার্সোনালি স্যার কোর্সেরাতে ঢোকার পরে যখন দেখলাম একটা সমুদ্র আর কি, তো সাতটা স্যার কোথায় যাবো এটা আমি নিজে বুঝতেছিলাম না। তো স্যার ফিল্ড অনুযায়ী আমাদের কোন কোন কোর্সগুলো করা উচিত যদি এটা একটু ক্লিয়ার করতে। এই প্রশ্নটা প্রথমে আমি ইসের প্রশ্নটার অ্যান্সার দিই, সিভিতে অ্যাড করা যাবে কিনা, তারপরে আমি আমাকে এটা একটু মনে করাও। আচ্ছা, তো ফার্স্ট অফ অল কোর্সেরা, ইউডেমি এইসবের কোর্স শেষে তোমাকে একটা সার্টিফিকেট দিবেন, এগুলো অ্যাকচুয়ালি পুরো ওয়ার্ল্ডে রেকগনাইজ প্ল্যাটফর্ম। সো আমি নিজেও কোর্সেরার 5-6টা কোর্স করছিলাম অ্যান্ড সেগুলো আমার সিভিতে অ্যাড করছিলাম। এগুলা ভ্যালু কতটা অ্যাড করে এটা একটা টাফ কোশ্চেন, বাট ভ্যালু অ্যাড করে। স্পেশালি তুমি যখন ফিল্ড শিফট করো, যেমন ধরো আমি প্রথমে কোর্সেরার কোর্সগুলো করছিলাম বিকজ আমি ইলেকট্রিক্যাল থেকে সিএসএ যাচ্ছিলাম। তো আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করছি যে আমার ফার্স্ট অফ অল মাথায় ছিল যে আমার প্রফেসরকে এমন কিছু দেখাইতে হবে যেটা হচ্ছে আমার মানে বুঝায় যে আমার এই পার্টিকুলার ফিল্ডে ইন্টারেস্ট আছে। হ্যাঁ, তখন তো আমার পেপারও ছিল না। তো তখন যেটা আমি করছি সেটা হচ্ছে যে আমি কোর্সেরা কয়েকটা কোর্স করে ওইটার সার্টিফিকেট গুলাকে আমার সিভিতে দিছিলাম, যে এইগুলা যদি আমার সিভিতে থাকে দেন এই প্রফেসর বুঝবে যে আমার এই পার্টিকুলার ফিল্ডে ইন্টারেস্ট আছে। তো আমার হায়ার স্টাডিজ এর সিভিতে যদি তুমি হায়ার স্টাডিজ করতে চাও, তো তোমার সিভিতে আসলেই এইটা কিছুটা হলেও ভ্যালু অ্যাড করে। আমি বলবো না যে খুব বেশি বা লাইক তোমার অ্যাকচুয়াল কোনো বড় ফিজিক্যাল কোর্স বা ডিগ্রির মতো এটা কিছু, বাট কিছু ভ্যালু হলেও অ্যাড করে, অনেকেই অ্যাড করে অনলাইন প্ল্যাটফর্মে এগুলো, অ্যান্ড অ্যাড করতে পারো। তো মানে তোমার যদি মানে ধরো ইলেকট্রিক্যালে তোমার ব্যাচেলার্স আছে, সেক্ষেত্রে তোমার ইলেকট্রিক্যালে ছোটখাটো খুবই বেসিক জিনিসের কোনো কিছুর সার্টিফিকেট আমার মনে হয় না যে খুব একটা ইয়ে করবে। বাট ধরো কোনো স্পেসিফিক কোনো স্কিল সেট বা স্পেসিফিক কোনো সফটওয়্যার নিয়ে বা কোনো জিনিস নিয়ে তুমি কাজ করছো, কোনো কোর্স করছো, সেটা যদি তুমি অ্যাড করতে পারো, সেক্ষেত্রে যেই প্রফেসর বা এমপ্লয়ারের ওই স্পেসিফিক সফটওয়্যার বা টুল ইউজ করার প্রতি ইন্টারেস্ট আছে তাদের কাছে এটা দৃষ্টি আকর্ষণ করতে পারে। আর সবচেয়ে বেস্ট হয় তুমি যে জিনিসটা শিখছো সেটা নিয়ে কিছু রিসার্চ করা অ্যান্ড একটা রিসার্চ পেপারের দিকে আগানো, যেটা আমি পরে করছি। আমি প্রথমে
কোর্সগুলো করছি, কোর্সগুলো করে প্রথমে কোর্সের সার্টিফিকেটই আমার সিভিতে ছিল, পরে আমি ওইটা নিয়ে কিছু রিলেটেড পেপার অ্যাড করছি। তো জিনিসটা হচ্ছে যে তোমাকে জাস্ট মানে যেটা অ্যাপ্লাই করার সময় যেটা মূল ইম্পর্টেন্ট, যে তোমাকে নিবে সে তোমাকে কেন নিবে তার কাজের সাথে রিলেটেড তুমি কি পারো এই জিনিসটা যথাসম্ভব সিভিতে অ্যাড করা। তো এনিথিং যেটা কন্ট্রিবিউট করে কোর্সের সার্টিফিকেট কন্ট্রিবিউট করে ওই টপিকে স্পেসিফিকলি, তো তুমি ওইটা ইউজ করতে পারো। রিসার্চ পেপার খুবই ভালোভাবে কন্ট্রিবিউট করে, যে তোমার ওখানে ইন্টারেস্ট আছে ওইটা ইউজ করতে পারো। সো তোমাকে টার্গেট করতে হবে যে মানে যত সম্ভব রিলেভেন্স তৈরি করা টু আ ফিল্ড, যে আমি এই ফিল্ডে যাইতে চাই, এই ফিল্ডের সাথে আমি কতটা অ্যাটাচড হতে পারি, আমার এই ফিল্ডে কি কি করছি এগুলা তুলে ধরা। অ্যান্ড কোর্সেরার প্ল্যাটফর্মের যে সিভি যে সার্টিফিকেট কোর্সেরা ইউডেমি, তো তুমি এটা অ্যাড করতে পারো। খুব বেশি ভ্যালু অ্যাড না করলেও ভ্যালু অ্যাড করবে, এটা হচ্ছে আমার কথা। আর আরেকটা যে প্রশ্ন করলা সেটা হচ্ছে যে কোন কোর্স করব, এটা তো অনেক কঠিন প্রশ্ন, কারণ তুমি যখন কোর্সেরাতে বা ইউডেমিতে যাও হাজার হাজার কোর্স থাকে। তো সেক্ষেত্রে কিছু জিনিস আমি যেটা কোর্স করার আগে যেটা দেখছি, আমি যেভাবে কিছু কোর্স সিলেক্ট করছি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল তুমি যে যে লাইনে করতে চাও কোর্স, তুমি সেই লাইনে দেখবা প্রচুর মানুষ অ্যাকচুয়ালি আগে থেকে আগাইছে। তো তুমি তাদের জিজ্ঞেস করতে পারো যে তারা কোন কোর্স করছে। যেমন আমি মেশিন লার্নিং এর কিছু গ্রুপে ছিলাম, সেই গ্রুপগুলোতে অ্যান্ড্রো এর কিছু কোর্স ছিল। একটা কোর্সে আছে কোর্সেরাতে, এটা হলো হাইয়েস্ট ভিউ, কোর্সেরাতে হাইয়েস্ট মানে কত মিলিয়ন জানি, মেশিন লার্নিং এর খুবই প্রিলিমিনারি কোর্স। তো তুমি ওই কোর্সটা যেমন আমি দেখে করে ফেলছি। সো এরকম কিছু কোর্স আছে যেটা তুমি দেখলেই বুঝবা করতে হবে, সবাই করছে, একেবারে সবাই জানে। তো তুমি যে পার্টিকুলার ফিল্ডের মানে দক্ষতা অর্জন করতে চাও সেই ফিল্ডে সেই কোর্সগুলো অ্যাকচুয়ালি তুমি তখন দেখতে পারো কোর্সেরাতে বা ইউডেমিতে, যেখানে পারো। অ্যান্ড তারপর আরেকটা প্যারামিটার হচ্ছে প্রত্যেকটা কোর্সের এখানে তুমি রিভিউ দেখতে পারো প্রত্যেকটা কোর্সে, হ্যাঁ, যে সেখানে মানুষ যারা কোর্স করছে তারা কোর্সটা ইনস্ট্রাক্টর সম্পর্কে, কোর্সের স্ট্রাকচার সবকিছু সম্পর্কে একটা রিভিউ দেয় অনেক সময়। তো রিভিউটা দেখে যদি ভালো হয়, তারপর কত মানুষ রিভিউ দিছে, কত মানুষ এই কোর্সটা করছে, বেশি মানুষ কোর্সটা করে থাকলে অবশ্যই, এবং রিভিউ যদি ভালো দিয়ে থাকে ভালো হয়। এবং কোর্সেরাতে আরেকটা জিনিস দেখবা, কোর্সেরা ইউডেমি সব জায়গায় আছে, প্রত্যেকটা কোর্সের সাথে সিলেবাস অ্যাটাচ থাকে, যে এই কোর্সে তুমি কি কি শিখবা। তো তোমার যেটা শিখার ইচ্ছা, তুমি যদি এই সিলেবাসটা দেখে বুঝতে পারো যে আমার মানে আমার রিকোয়ারমেন্টস গুলো মিট করতেছে, তো একটা টপিকের উপর কোর্স সার্চ দিলে টপ 4-5টা কোর্সে যদি তুমি সিলেবাস গুলো কম্পেয়ার করো, তাহলে তুমি বুঝবা যে তোমার আসলে কোনটা করলে তোমার লাভ হবে। সিলেবাস গুলা দেখবা, রিভিউ গুলা দেখবা। তারপর সবচেয়ে আরো যেটা বললাম, যে যারা তুমি পরিচিত বা আগে এই লাইনে কাজ করছে বা তারা কোন কোন কোর্স করে, সব লাইনে কিছু ট্রেন্ডিং কোর্স থাকে যে সবাই কোর্স করছে এটা, তো ওই ট্রেন্ডিং কোর্স গুলা করতে পারো। তো ওভাবে তুমি অ্যাকচুয়ালি কোর্স সিলেক্ট করতে পারো কোনটা করবা। ধন্যবাদ স্যার। স্যার পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে যে স্যার ত্রিপলি শিক্ষার্থীদের কোন জিনিসগুলো মাথায় রেখে আসলে কম্পিউটার সায়েন্স পিএইচডি করা উচিত, এবং আসলে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে স্যার থিসিস এর যে ব্যাপারটা সেটা কিভাবে শুরু করা উচিত স্যার? প্রথম প্রশ্নটা ছিল তোমার হচ্ছে যেটা তুমি থিসিসের ব্যাপারটা, তো থিসিস যদি তুমি ট্রিপলিতে থাকো তোমার তো থিসিস মোস্ট অফ দ্য টাইম ট্রিপলিতেই হবে। হ্যাঁ, তো থিসিসটা পরে আসি। আর ট্রিপলি থেকে সিএস এ শিফট করার সময় কোন কোন বিষয় মাথায় রাখা উচিত বা কি হইলে তার শিফট করা উচিত। এখন ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে ইন্টারেস্ট। তুমি যখন ফার্স্টলি ট্রিপলিতে ঢুকছো তোমার কিছু সেট অফ ইন্টারেস্ট ছিল, এই জন্য তুমি ট্রিপলিতে ঢুকছো বা কোনো রিজন ছিল। তো তুমি যখন থ্রু আউট দ্য টাইম ব্যাচেলার্স পার করবা, তুমি নিজেই বুঝতে পারবা তোমার আসলে ইন্টারেস্ট কিসে আছে। যা তোমাদের অনেকের কোডিং ইন্টারেস্ট থাকে, অনেকের মেশিন লার্নিং ইন্টারেস্ট থাকে, ইনফ্যাক্ট অনেকের ইলেকট্রিক্যালের অনেক কিছুতে, ফটোনিক্স বলো যা বলো, তোমার বহুত কিছুতে ইন্টারেস্ট থাকে। তো অ্যাকচুয়ালি ইটস অল অ্যাবাউট মানে তুমি কিসে চাও, কোনটা তুমি করতে চাও। তো ইলেকট্রিক্যাল থেকে সিএসএ তুমি যখন শিফট করবা, তুমি যদি শিফট করতে চাও সেক্ষেত্রে ফার্স্ট অফ অল তোমাকে শিওর হতে হবে যে তুমি আসলে এটা চাও, বিকজ ফিল্ড শিফটিং একটা হিউজ হ্যাসেল। অ্যান্ড ফিল্ড শিফটিং করার পরে তোমার অ্যাকচুয়ালি লার্নিং কার্ভটা শুরু হয়, যে তুমি ফিল্ড শিফট করাটা না যতটা কঠিন, তারপরে ওটা কন্টিনিউ করাটা আরো কঠিন। তো তোমরা যারা অ্যাকচুয়ালি ফিল্ড শিফট করতে চাও তারা অনেক, তুমি যখন ব্যাচেলার্স করতেছো তুমি নিজেই বুঝবা যে তোমার ইন্টারেস্ট কোন জিনিসের প্রতি আছে। যখন তুমি দেখবা যে তুমি ইলেকট্রিক্যালের ভিতরে সিএসএস সাইডগুলোতে তোমার বেশি ইন্টারেস্ট, তো সেক্ষেত্রে তুমি অ্যাকচুয়ালি নিজেকে ইয়া করতে পারো। অ্যান্ড আমি বলবো যে তুমি গ্রাজুয়েট করে বের হওয়ার পরেও তোমার কাছে টাইম আছে, বহুত টাইম আছে। তুমি ভাবো কোথাও একটা চাকরিতে ঢুকে 1 বছর ভাবো যে তুমি কি চাও। আমি এক্ষেত্রে ভাবছিলাম, আমি প্রথম চাকরিতে ঢোকার সময় আমি আসলে সিএসএ আসবে মানে ইন পার্টিকুলার তখনও ডিসিশন নেইনি, আমি পরে নিছি আরো ডিসিশন। সো আমার মনে হয় যে তোমার নিজের ইন্টারেস্ট গুলাকে বুঝা অ্যান্ড নিজের মানে আমি কোনটা চাই,
হায়ার স্টাডিজে আসার জন্য কোন সাবজেক্ট, হায়ার স্টাডিজে যখন তুমি আসবা রিসার্চ হলো খুবই হাইলি সাবজেক্ট ওরিয়েন্টেড, তুমি কোন সাবজেক্ট বা কোন ফিল্ডে ওই সাবজেক্টের মধ্যে সিএসএ আসা বলতে অ্যাকচুয়ালি যা সিএসএ আসবো, সিএস এর মধ্যে তো অনেক কিছু আছে। হ্যাঁ, তো তুমি আসলে কোন ফিল্ডে আসতে চাও সিএস এর ভিতরে সেটাও তোমাকে বুঝতে হবে। তো তোমার ওই ওই পার্টিকুলার ফিল্ডে ইন্টারেস্ট আছে কিনা এটা দেখতে হবে। তো সব চিন্তা করে তোমার অ্যাকচুয়ালি যদি অ্যাকচুয়ালি তুমি ফিল করো যে তোমার ইন্টারেস্ট আছে সিএসএ আসার, বা যে কোনো ইলেকট্রিক্যাল থেকে অন্য সাইডেও তোমার যদি যাইতে চাও, তোমার ইন্টারেস্ট আছে, তাহলে তুমি সেটা সেদিকে পার্সিউ করতে পারো। আর আরেকটা যেটা প্রশ্ন করলা সেটা হচ্ছে তোমার রিসার্চ নিয়ে, রিসার্চ পেপার নিয়ে, থিসিস পেপার, রাইট? তো থিসিস পেপার শুরু করা উচিত, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ব্যাচেলার্সের থিসিসে আমরা জাস্ট কাজ করে কিভাবে এটা শিখি। ব্যাচেলার্সের থিসিস থেকে অনেকেই কোনো পেপার এক্সপেক্ট করে না, বেশিরভাগ 90% কেসেসে ব্যাচেলার্সের থিসিসে পেপার হয় না। বাট ব্যাচেলার্সের থিসিসটা হচ্ছে ফার্স্ট টাইম তুমি রিসার্চের সাথে পরিচিত হইলা। তো অনেকে এটা 3-2-তে শুরু করে, অনেকে এটা 4-1-এ শুরু করে। আহ, যেটা আমি আমার ব্যাচেলার্সে দেখছি মোস্ট অফ দ্য ট্রেন্ড 4-1-এ যে মানুষ রিসার্চ শুরু করে, কিছু কিছু মানুষ 3-2-তে শুরু করে। সো এই ক্ষেত্রে কিভাবে শুরু করা উচিত, সেক্ষেত্রে তোমার আসলে এটা আসলে খুবই ভেরি আর্লি টু ডিসাইড আসলে তুমি মানে কি আসলে ফাইনালি করতে চাও। অনেকে যেটা করে এই সময় অনেকে ডিসাইড করে ফেলেন সেই লাইনে থাকে, বাট মোস্ট অফ দ্য পিপল আমি দেখছি অ্যাকচুয়ালি ব্যাচেলার্সে থিসিস লাইনে থাকে না। তো যখন ডিসাইড করতে হবে তখন তুমি যে প্যারামিটার গুলো করতে পারো, সো ফার ইন ইউর এক্সপিরিয়েন্স ফ্রম 1-1 to 3-2, তুমি আসলে কি কোন কোন টপিক তোমার ভালো লাগছে, কোন জিনিস নিয়ে আসলে তোমার ইন্টারেস্ট লাগে এবং তুমি রিসার্চ করতে চাও, সেটা করে তুমি সেই টপিকে তোমার ইউনিভার্সিটির যে টিচার আছেন ভালো কাজ করতেছেন ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো যে স্যার আমি আপনার সাথে রিসার্চ টিম, আপনার রিসার্চ গ্রুপে আসতে চাই। অ্যান্ড তার সাথে তখন তুমি থিসিস বা রিসার্চ শুরু করতে পারো তোমার ব্যাচেলার্সের। তো ব্যাচেলার্স রিসার্চটা এইভাবে শুরু করতে পারো আর কি। ধন্যবাদ স্যার। স্যার নাসির হোসেনের একটা কোশ্চেন ছিল আমাদের ফ্রেন্ড, যে অনলাইন কোর্স বাদে মেশিন লার্নিং এর জন্য আর কি কি করা যেতে পারে। আর আরেকটা স্যার এটার সাথে স্যার স্টাডি পারপাসের একটা কোশ্চেন, স্যার মেশিন লার্নিং রিলেটেড রিসার্চ পেপার করার জন্য কি 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 রিকোয়ারমেন্ট কিভাবে স্টার্ট করা মানে করতে পারে। আচ্ছা, অনলাইন প্ল্যাটফর্ম বাদে মেশিন লার্নিং করতে গেলে অনলাইন কোর্সেরা বা এসব প্ল্যাটফর্ম বাদে তুমি বই পড়তে পারো। মেশিন লার্নিং এর কিছু বই আছে, ডিপ লার্নিং এর বই আছে। তো এছাড়া আমি যেটা বলবো যে আমি যেটা করছিলাম আমি ফুললি অনলাইনে করছি, বাট স্টিল আমি অস্টে থাকতে আমার কাছে অনেক স্টুডেন্টরা আসতো, তাদের আমি হাতে কলমে ধরে ধরে শিখাই দিছি অনেক কিছু। তো যারা করছে তাদের কাছে যাইতে পারো, বাট তোমার মানে কোনো একটা রিসোর্সে তো যেতে হবে। সো আমি বলবো যে যদি অনলাইনটা, আমি বলবো ফার্স্ট প্রায়োরিটি, অনলাইনে অনেক সুন্দরভাবে সব গুছিয়ে দেওয়া আছে। তুমি ইউটিউবে কিছু কোর্স আছে, ইউটিউবে ফ্রি, ইউটিউব তো অলওয়েজ ফ্রি। তো আমি শুরু করছিলাম ইউটিউবে একটা কোর্স থেকে, ডাটা স্কুল অর সামথিং একটা চ্যানেল ছিল। তো ওইখানে মেশিন লার্নিং এর খুবই বেসিক কোড, যেখানে সাইকিট লার্ন থেকে শুরু হয়, সেখান থেকে একেবারে শেখানো হয় খুবই প্রিলিমিনারি মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলা। সেগুলা থেকে আমি যখন কোথাও আটকাইছি সেটাকে আমি আবার ইউটিউবে আলাদাভাবে সার্চ দিয়ে দিয়ে প্রত্যেকটা অ্যালগোরিদম বলো, যেগুলো লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক যা যা আছে সব আমি আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি শিখছি। দেন ইউটিউব থেকে অ্যাকচুয়ালি আমার যাত্রাটা শুরু। সেখান থেকে আমি কোর্সেরাতে গেলাম, সেখান থেকে কোর্সেরা থেকে আমি কয়েকটা কোর্স করলাম, ইউডেমির কোর্স করলাম। তো কোর্সেরা, ইউডেমি এগুলো বাদ দিয়ে শিখতে গেলে ইউটিউব আছে, বই আছে কিছু মেশিন লার্নিং এর, ডিপ লার্নিং এর বই আছে, বইগুলো পড়তে পারো। আর যদি তাও না ইচ্ছা করে তাহলে যে শিখছে তাকে বলতে পারো যে একদিন হাতে ধরে বুঝিয়ে দিতে আসলে কিভাবে কি। বাট দেন অ্যাগেন আসলে লার্নিংটা আসলে অনলাইনেই করতে হবে, বিকজ মানে তুমি অনলাইন ছাড়া, অনলাইন রিসোর্সেস ছাড়া মেশিন লার্নিং, ডিপ লার্নিং শেখার আর কোনো বেটার ওয়ে নাই। তো বাকি সবগুলো তোমাকে কেউ যদি কোনো বই থেকেও শিখো, বাট তোমাকে অনলাইনে যাইতেই হবে এন্ড কিছু জিনিস দেখতে হবে। হ্যাঁ, কোর্স করলা না, বাট বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ তুমি দেখতে হবে এন্ড তোমার রিলেটেড ইস্যুস গুলা ডিসকাস করতে হবে, ওখানে করতে হবে। আর আরেকটা প্রশ্ন জানি কি ছিল স্যার? আরেকটা ছিল মেশিন লার্নিং নিয়ে রিসার্চ করার জন্য স্যার কিভাবে শুরু করা যায়। ফার্স্ট অফ অল, রিসার্চ করার জন্য কোনো প্রি রিকুইজিট নাই। কোনো কিছু রিসার্চের জন্য যে তোমার কোনো খুব প্রি রিকুইজিট আছে, রিসার্চ শুরু করতে হবে তোমার শুরু থেকে। মেশিন লার্নিং নিয়ে তোমার যদি রিসার্চ করার জন্য কিভাবে শুরু করা যায় যদি বলি, আমি বলবো যে খুবই সিম্পল জিনিস থেকে শুরু করতে। এখনকার তো আমাদের হাতে, সবার হাতে টেকনোলজি আছে। ইউটিউবে যাও, গুগলে যাও, জাস্ট মেশিন লার্নিং কথাটা লিখো, দেখবে হাজার হাজার চলে আসছে। এবং
তুমি সব যে কোনো জায়গা থেকে অ্যাকচুয়ালি মেশিন লার্নিং এর বেসিকটা নিতে পারো, ইউটিউব বা গুগলে। আমি যেটা করেছিলাম, ফার্স্ট অফ অল আমি গুগল ইউটিউব থেকে অ্যাকচুয়ালি মেশিন লার্নিং কি, এটার বেসিক যে কিছু অ্যালগোরিদম আছে, হ্যাঁ 5-7টা বেসিক অ্যালগোরিদম আছে, ওই 5-7টা বেসিক অ্যালগোরিদম কি এবং ম্যাথমেটিক্যালি এগুলা কিছু কিভাবে কাজ করে। তো হালকা ম্যাথমেটিক্স এর বেসিক থাকলে ভালো, না থাকলেও খুবই কঠিন কোনো রকেট সায়েন্স নাই বেসিক গুলোর পিছনে, তুমি খুবই হালকা ধীরে ধীরে দেখলেই বুঝতে পারবা। অ্যান্ড তারপর তুমি যেটা করতে পারো, হালকা অ্যাডভান্স যাইতে পারো। তুমি হালকা ছোট করে মেশিন লার্নিং এর কয়েকটা ধাপ আছে। আমরা যখন মেশিন লার্নিং শুরু করি, আমরা প্রথমে মেশিন লার্নিং এর বেসিক অ্যালগোরিদম গুলো দিয়ে শুরু করি। যেমন ধরো তুমি লিনিয়ার রিগ্রেশন, কেএনএন বলো, তারপর ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, এইসব ছোট ছোট সহজ অ্যালগোরিদম গুলো নিয়ে শুরু করি। তারপর আমরা ধীরে ধীরে নিউরাল নেটওয়ার্কস এগুলা নিয়ে পড়া শুরু করি। তো আমি যেটা সাজেস্ট করবো যে যদি কেউ মেশিন লার্নিং শুরু করে, একেবারে বেসিক মেশিন লার্নিং কি, সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং কি, এইসব জিনিস নিয়ে শিখতে জাস্ট ডেফিনেশন ইউটিউবে ছোট 4-5 মিনিটের ভিডিওগুলো আছে, ওগুলাতে প্রত্যেকটা ডেফিনেশন কি, কিভাবে কি পাওয়া যাবে এন্ড দেখতে পারো। এন্ড তারপর তুমি সাইকিট লার্ন একটা টুল আছে, সাইকিট লার্ন টুল দিয়ে তুমি ছোট ছোট মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলা, ডিটিসি বলো, কেএনএন বলো, এসভিএম বলো, সবগুলাকে মানে ছোট ছোট জিনিস ইমপ্লিমেন্ট করতে পারবা। তারপর তুমি যেটা করতে পারো, মেশিন লার্নিং এর কোর্সেরার কোর্স করতে পারো। কোর্সেরার কিছু কোর্স আছে, যেটা আমি বললাম অ্যান্ড্রো-এনজির কোর্স, তো ওই কোর্সটা দেখতে পারো। ওই কোর্সে তুমি অ্যাকচুয়ালি মেশিন লার্নিং এর বেসিক অ্যালগোরিদম গুলোর সাথে সাথে যে অ্যাডভান্স, যেটা নিউরাল নেটওয়ার্কস, যেটা সবচেয়ে এখন মানুষজন যেটা নিয়ে কথা বলে, নিউরাল নেটওয়ার্কস নিয়ে আরো বলে। তারপর তুমি যদি আরেকটু ডিপে যাইতে চাও, আরো একটু স্পেসিফিক হতে চাও, ধরো তোমার ইমেজ নিয়ে ইচ্ছা আছে, দেন তুমি কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের দিকে যাইতে পারো। সো তুমি অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি ফ্লো পুরাটা, যে তুমি কোন দিকে যাচ্ছ। শুরুতে মেশিন লার্নিং শুরু করলা, তারপর একটু স্পেসিফিক হয়ে ডিপ লার্নিং এর দিকে গেলা। ডিপ লার্নিং এর ভিতরে অ্যাকচুয়ালি নিউরাল নেটওয়ার্ক এন্ড ওই সব জিনিসগুলো পড়ে, ডিপ নিউরাল নেটওয়ার্কস। সো আমি যেটা বলবো যে শুরু করো ছোটভাবে, গুগল করো, ছোট কোনো বই পড়তে পারো, মেশিন লার্নিং এর খুবই বেসিক গুলা দেখো। ইউটিউবে 4-5 মিনিটের অনেকগুলা ভিডিও আছে, তুমি প্রত্যেকটা টপিকের উপর ছোট ছোট ভিডিও দেখলা বসে বসে, আস্তে আস্তে চা খাইতে খাইতে। তো দেখতে দেখতে আসলে তোমার মেশিন লার্নিং এর বেসিক গুলা ক্লিয়ার হয়ে যাবে, ছোট ছোট অ্যালগোরিদম গুলা শিখলা। তারপর আমি যেটা বলবো যে একটু বড় অ্যালগোরিদম বা মানে কাজের যেগুলো যেগুলো তুমি অ্যাকচুয়ালি কাজ করতে চাও, যখন তুমি ধরো ধরো তুমি ডিপ লার্নিং এর ভিতরে ঢুকে গেলা, যেটা পেপার করতে চাও, সেই ক্ষেত্রে আমি বলবো যে 1-2টা অনলাইনে কোর্স করো। বিকজ কোর্স গুলো আসলে ইন ডিটেইল তুমি কিভাবে কোড করবা, তোমার কোডে কোথায় কি থাকবে, তুমি কোনটা কনসিডার করবা, সব বলে। আর ইউটিউবের ভিডিওগুলা বা গুগলের সার্চ গুলা একটু স্ক্যাটার্ড হয়, লাইক তোমাকে সবকিছু এক জায়গায় কম্বাইন করে দেয় না। তো সেক্ষেত্রে তুমি ওই যে একটু একটু করে বেসিক বা থিওরিটিক্যাল নলেজ গুলো অর্জন করার জন্য ইউটিউব, গুগল ইজ গুড। বাট তুমি যদি মানে কোনো স্পেসিফিক একটা টপিকে, এটা এই টপিকটা আমি রিসার্চ করবো, এই টপিকটা আমি একটা পেপার করবো, এরকম চিন্তা করো, আমি সাজেস্ট করবো মানে অনলাইন কোর্স করতে, কোর্সেরা, ইউডেমি, তো এখানে অনেক কোর্স আছে। আর যদি ইউটিউবে কোনো ভালো ফুল প্লে লিস্ট পাও কোনো কোর্সের, করে দেখতে পারো, মানে খারাপ হবে না। ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে পাশ করার পরে দেশের বাইরে যাওয়া উচিত নাকি দেশে থাকা উচিত? আর যদি দেশে থাকতে হয় তাহলে স্যার হচ্ছে গিয়ে জব সেক্টর গুলোতে আমাদের মানে কোন কোন জব সেক্টর গুলোকে টার্গেট করা উচিত? কারণ আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে স্যার ফ্রেশার্স হিসেবে আমাদেরকে কেউ নিতে চায় না। আবার আমরা যখন চান্স পাই তখন হচ্ছে গিয়ে মনে করেন যে কোনো প্রতিষ্ঠানে সিভি ড্রপ করি। তো সেক্ষেত্রে কোন প্রতিষ্ঠানে বা কোন ইনস্টিটিউটে আমাদেরকে সিভি ড্রপ করা উচিত, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখা উচিত, একটু বলতেন। প্রথম যে প্রশ্ন ছিল দেশে থাকা উচিত না বাইরে যাওয়া উচিত, এটা তো কোনো মানে এটার কোনো স্পেসিফিক অ্যান্সার নেই। এটা তো প্রত্যেকের যার যার ব্যাপার, দেশে থাকা উচিত না বাইরে যাওয়া উচিত। সো তুমি পাশ করার সময় অনেকে এটা ডিসাইড করেই ফেলে যে দেশে থাকবে না বাইরে যাবে। সো ইটস আপ টু ইউ যে তুমি দেশে থাকতে চাও না বাইরে যেতে। সব দিকেই খুবই ভালো প্রসপেক্টস আছে। দেশে তোমার কাছে সরকারি চাকরি আছে, দেশে তোমার কাছে প্রাইভেট সেক্টরে অনেক চাকরি আছে, দেশে দেশে তারপরে সবচেয়ে আলটিমেট বিসিএস আছে। আর বাইরে যদি কারো রিসার্চ করতে যাওয়ার ইচ্ছা থাকে, দেন বাইরের তো রাস্তা তোমার কাছে আছেই। তো দেন যেটা আমি বলবো যে দেশে বাইরে এটা আসলে কোনটায় যাওয়া উচিত, এরকম কোনো স্পেসিফিক অ্যান্সার আসলে নাই, থাকলেও আমার কাছে নাই। তো দেন যারা দেশে থাকতে চায় বা দেশে যখন তুমি পরে, যে তোমার প্রশ্নটা ছিল যে তোমার সিভি কোথায় ড্রপ করা উচিত না, এটাও অ্যাকচুয়ালি আমরা পাশ করার পরে আসলে আমরা যখন ফ্রেশার্স তখন আমাদের এত বাছবিচার থাকে না সিভি কোথায় ড্রপ করা উচিত। আমি এমনও মানুষ দেখছি যারা কিনা পারলে পাশ করার পরে কোথাও ভিসি হওয়ার যদি সার্কুলার দেয় ওখানেও যে অ্যাপ্লাই করবে। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে যে পাশ করার পরে আমি যেটা সাজেস্ট করবো, প্রচুর অ্যাপ্লাই করতে হবে ইনিশিয়ালি ফ্রেশার হিসাবে। আর তুমি যে বলো ফ্রেশারদের নিতে চায় না, এটা ভুল। বেশিরভাগ কোম্পানি অনেকেই ফ্রেশার নিতে চায়, স্পেশালি বিকজ ফ্রেশারদের তুমি কম পেমেন্ট দিয়ে অনেক খাটাতে পারতেছো। অ্যান্ড ফ্রেশার হিসাবে ঢোকার সময় আমি যেটা বলবো যে তুমি অ্যাপ্লাই করার আগে একটু চিন্তা করে অ্যাপ্লাই করতে হবে। যে ধরো
অনেকে প্রাইভেট সেক্টরে যাবেই না, প্রাইভেট সেক্টরে খাটনি বেশি। তো সেক্ষেত্রে অকারণে প্রাইভেট সেক্টরে অ্যাপ্লাই করে লাভ নেই। অনেকে আছে যাদের সিজিপি অনেক ভালো, তাদেরকে ইনফ্যাক্ট প্রাইভেট সেক্টর অনেক জায়গায় নিবেই না। ধরো তোমার কর্পোরেট জবগুলোতে তোমার সিজিপি খুব ভালো থাকলে তোমাকে অনেক ক্ষেত্রে প্রেফার করবে না, বিকজ তারা বুঝবে যে তুমি অ্যাকচুয়ালি হায়ার স্টাডিজ এর জন্য চলে যাবে এক সময়। তো তারা চায় হচ্ছে একটু মডারেট সিজিপিএ। সো তুমি যখন অ্যাপ্লাই করবা, দেন আগেন তোমার নিজের ইন্টারেস্টটা এখানে ফ্যাক্ট করে তুমি কি করতে চাও। অনেকে আছে আমি দেখছি যারা বের হওয়ার পরে চাকরি করে না, সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেয়, অ্যান্ড তারা অ্যাকচুয়ালি খুব ভালো করে। কোনো চাকরি করব না আমি, আমি আমার একটাই গোল, আমি সরকারি চাকরি করব, অ্যান্ড সেটা প্রিপারেশনে তারা ভালো করে। ইনফ্যাক্ট এই যে রিসেন্ট বিসিএস যে হলো, আমার সাথে আইওটি থেকে বের হয়েছে আমার এক ফ্রেন্ড, সে 2016 নভেম্বরে আমরা বের হয়েছি, সে এখন 2020, সে এখন পর্যন্ত কোনো চাকরিতে ঢুকে নাই, কোথাও অ্যাপ্লাই করে নাই, সারা দিন রাত বিসিএস এর জন্য পড়ছে, এবার হয়ে গেছে। সো ইটস আপ টু ইউ যে তুমি অ্যাকচুয়ালি কোনটা টার্গেট করো, অ্যান্ড সেই টার্গেটটা মাথায় রেখে আগাতে হবে। এবং ফ্রেশারদের জন্য যেটা বলবো যে এই টাইমটা খুবই ফ্রাস্ট্রেটিং একটা টাইম, সবারই ফ্রাস্ট্রেশন যায়। 4-5 মাস অন অ্যাভারেজ আমাদের দেশে প্রায় অনেকেই বসে থাকে চাকরি ছাড়া, অ্যান্ড এই টাইমে অনেকে নানা রকম চিন্তা আসে, আমার মনে হয় কখনোই চাকরি হবে না, এই হবে না। ইটস ভেরি নর্মাল যে তুমি বহুত জায়গায় ঘুরবা, অ্যান্ড বহুত জায়গায় চাকরি পাবা না, বহুত জায়গায় ভাইবা পর্যন্ত যায় বাদ যাবে, এখানে ফ্রাস্ট্রেশন আসবে, কিন্তু চেষ্টা করতে হবে এটা দমায় রাখার। অ্যান্ড ওয়ান্স তুমি চাকরি পায়া যাও অ্যান্ড ভালো কিছু পাও, নিজে যেটা করতে চাও, তোমার আসলে মানে ওই জিনিসগুলো আর পরে ফিল হবে না। কিন্তু মানে এটা খুবই নর্মাল যে তুমি বের হওয়ার পরে কয়েক মাস চাকরি পাবা না, অনেকে 1 বছরও বসে থাকে। তো এটা নিয়ে চেষ্টা করবে ফ্রাস্ট্রেশনে না যে এই টাইমটা কাজে লাগাইতে, কোনো একটা স্কিল ডেভেলপ করতে বা চাকরির প্রিপারেশন গুলো নিতে। তো চাকরির প্রিপারেশন যে কোনো স্পেসিফিক লাইনে যদি তুমি চাকরির প্রিপারেশন নাও, যেমন ধর আমি ইলেকট্রিক্যাল থেকে বের হওয়ার জন্য ফ্যাকাল্টি জবগুলোর জন্য অ্যাপ্লাই করি সব জায়গায় বের হওয়ার পরে। তো আমি ব্যাচেলার্সে 4 বছরে যা শিখছি, আমি ফ্যাকাল্টি জবে অ্যাপ্লাই করার 4-5 মাসে বহুত শিখছি তার চেয়ে বেশি, বিকজ আমি তখন যখন বের হয়েছি, আমি যখন ইলেকট্রিক্যালের পুরো সিলেবাসটা আমি যখন চাকরির জন্য অ্যাপ্লাই করব যখন পড়ছি, তখন 1-1 থেকে 4-2 পর্যন্ত আমি যা পড়ছি সব একসাথে এক জায়গায় 3-4 মাসের মধ্যে পড়ছি। তো তখন আমার কাছে জিনিসগুলো আরো বেশি সেন্স মেক করছে। হ্যাঁ, তো এই টাইমটা অ্যাকচুয়ালি কাজে লাগানো যায়। তুমি যখন ওই ওয়ান্স চাকরির প্রিপারেশনটা নিয়ে নাও, তখন তোমার অ্যাকচুয়ালি এক জায়গার প্রিপারেশন নিলে অনেক জায়গার প্রিপারেশন হয়ে যায়। সো মানে এই টাইমটা প্রিপারেশন নিবা হবে না, এক জায়গায় ইন্টারভিউ দিবা হবে না, সেইখানে যেসব প্রশ্ন আসবে ওইখান থেকে আবার শিখবা, নতুন করে আরো জিনিস শিখলা। তো এটা একটা ট্রায়াল অ্যান্ড ইরোর ফেজের মতো চলতে থাকে, অ্যান্ড এই ফেজে আসলে অনেকেই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। অ্যান্ড যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে তুমি যে কোথায় অ্যাপ্লাই করবা, এটা অ্যাকচুয়ালি দেন অ্যাগেন ইটস আপ টু ইউ। তুমি কোন ফিল্ড চাও, যে তুমি যদি কোনো স্পেসিফিক ফিল্ডে যাইতে না চাও সেক্ষেত্রে যাবা না। আমার ক্ষেত্রে আমি যেমন শুধুমাত্র ইউনিভার্সিটি গুলাতে অ্যাপ্লাই করছিলাম, আর কোনো কোথাও অ্যাপ্লাই করি নাই, বিকজ আমি হচ্ছে মানে আমার টার্গেট ছিল হায়ার স্টাডিজে আসবো। তো ওইটার জন্য বাংলাদেশে ইউনিভার্সিটি জব সবচেয়ে বেস্ট। তুমি একটা ইউনিভার্সিটি ঢুকবা, ইউনিভার্সিটিতে ঢুকে চাকরি করবা, চাকরি করতে করতে তুমি নিজের বাইরে আসার প্রিপারেশন নেবা। আমি এক্স্যাক্টলি এটা করছি, আমি ঢুকে জিআরই টোফেল যা আছে সব ইউনিভার্সিটি ঢোকার পর দিছি। সো এটা তোমার নিজের প্ল্যান করতে হবে তুমি কোন চাকরিটা করতে চাও, এন্ড এই চাকরিটা, ইনিশিয়াল চাকরিটা তোমার অ্যাকচুয়াল আলটিমেট ফাইনাল গোলের প্রতি কিভাবে কন্ট্রিবিউট করতেছে। তুমি শুরুতে ধরো তোমার টার্গেট বিসিএস, তুমি শুরুতেই বের হয় রবিতে ঢুকে বসে আছো, রবিতে তোমাকে খুবই ভালো জব, লুক্রেটিভ জব, বাট দেন অ্যাগেন তুমি ওই জবে যখন যদি ঢুকো, তুমি কখনোই অ্যাকচুয়ালি বিসিএস এর পড়া পড়তে পারবা না। তো তোমাকে এইভাবে চিন্তা করে ঢুকতে হবে যে আমি যে স্পেসিফিক জবে ঢুকতেছি, এটা ঢুকলাম ভালো, ফ্রেশার হিসাবে আমার এত বাছবিচার করার দরকার নাই, বাট এটা কি আমার আলটিমেট গোলকে বাধা দিবে? তোমার আলটিমেট গোলকে যদি ওইটা বাধা দেয়, দেন ওইটা ঢোকার দরকার নেই, বাসায় বসে থাকো। কিন্তু যদি তোমার আলটিমেট গোলকে সাথে রেখে ওইটা করা যায়, তাহলে করবা। তো মানে তোমার মেইন মাথায় থাকবে আলটিমেট গোলটা, যে আমি আলটিমেট এটা করতে চাই, এন্ড এটা করতে গেলে আমার কোন জবে ঢোকা আমার জন্য সুইটেবল হবে। ধন্যবাদ স্যার। স্যার আমার পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়ে যে কোভিড-19 এর জন্য বাইরে যাওয়ার উপর স্যার কি কি পজিটিভ এবং নেগেটিভ প্রভাব পড়তে পারে? পজিটিভ তো কোনো প্রভাব পড়তে পারে না, যেটা বুঝতে পারতেছো। তো যা প্রভাব পড়তে পারে সব নেগেটিভই। নেগেটিভ প্রভাব হচ্ছে যে এখন তো ইন্টারন্যাশনাল বর্ডার গুলো সব বন্ধ। সো এবং ইউনিভার্সিটি গুলা যাদের অ্যাডমিশন দিছিল তাদের কাউকে কোথাও আনতে পারতেছে না। তো অলরেডি যারা বাইরের দেশগুলোতে আছে তারা তাও, তাদের সমস্যা হচ্ছে না, কিন্তু যারা অ্যাকচুয়ালি বাংলাদেশে আছে অ্যাডমিশন পেয়ে ফেলছে, তারা অনেকেই আটকে গেছে, অ্যান্ড মানে তাদের বাংলাদেশ থেকে প্রায় সব দেশেরই ভিসা কনসুলেটকে সরায় নিছে তারা। তো ভিসা কনসুলেট ছাড়া আসলে ভিসা হওয়া সম্ভব না, আর ভিসা না হলে তোমাকে একটা দেশে ঢুকতে দেবে না। সো তুমি কোভিড এর জন্য আমাদের এখন যে সিচুয়েশনটা বাংলাদেশ ফেস করতেছে সেটা হচ্ছে যে এই ফলে যেটা সামনে আসতেছে, এই ফলে অনেক অ্যাডমিটেড স্টুডেন্টস আছে, তারা কেউই আসতে পারতেছে না, সবাই আটকে আছে। অ্যান্ড ভিসা প্রসেসিং, ইউএস এর ক্ষেত্রে ভিসা প্রসেসিং বন্ধ, কানাডার ক্ষেত্রেও সেম। অ্যান্ড মানে তো আমরা মানে এখন যেটা হচ্ছে যে
অনেকে এক্সপেক্ট করতেছে তারা সামনের স্প্রিং এ আসবে, বাট এটাও আসলে খুবই আমার মনে হয় লো চান্স। সব ভালো হইলে যদি ভিসা কনসুলেট পাঠায় তাইলে আসতে পারে। অ্যান্ড সব দেশেই হায়ার স্টাডিজ এখন এই বছরের জন্য অ্যাকচুয়ালি বন্ধ। সো মানে যাওয়া আর কি। আরো যেটা নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে যে বাংলাদেশ থেকে বাইরের বিষয়টা আমরা অনেকে জানি যে ট্রাস্ট হারায় ফেলতেছে। যেমন রিসেন্টলি মানে বাংলাদেশ থেকে কয়েকটা দেশে যারা ফ্লাইট গেছে সেখানে ভুয়া করোনা সার্টিফিকেট দ্বারা অ্যাকচুয়ালি ধরা পড়ছে, and ধরা পড়ার পরে তারা মানুষগুলোকে পাঠিয়ে দিছে। সো বাংলাদেশের করোনা সার্টিফিকেটের উপরও আসলে বাইরের দেশের ট্রাস্ট চলে যাচ্ছে। তো মানে ইটস আ হাই প্রবাবিলিটি যে সামনে বেশ কিছুদিন অনেক দেশই বাংলাদেশ থেকে ট্রাভেল ব্যান দিয়ে দিবে। সো মানে আমাদের আল্লাহর কাছে দোয়া করা উচিত যেন এই করোনাটা খুব তাড়াতাড়ি চলে যায়। করোনা যতদিন আছে and ভ্যাকসিন না বের হচ্ছে, আমার মনে হয় হায়ার স্টাডিজ এর জিনিসটা খুবই আনসার্টিন হয়ে যাচ্ছে। অ্যান্ড মানে ইউএস এর ক্ষেত্রে যেটা বলতে পারি যে এখনো ইউএসএ বাংলাদেশের সাথে ফ্লাইট বন্ধ করে না, চলতেছে ইউএস বাংলাদেশের ফ্লাইট, বাট ভিসা প্রসেসিং অফ আছে বলে স্টুডেন্টরা আসতে পারতেছে না। সো হায়ার স্টাডিতে চান্স পাওয়া নিয়ে আই গেস খুব একটা এখনো সমস্যার কিছু নাই, বাট চান্স পাওয়ার পরে দেন কিন্তু তোমাকে তো আসতে হবে হায়ার স্টাডি করতে হলে, তো আসতে পারতেছে না আর কি, এটাই হচ্ছে সমস্যা। ধন্যবাদ স্যার। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে গিয়ে দর্শক সভা থেকে একটা প্রশ্ন, স্যার কাব্য ভাই প্রশ্ন করছে যে স্যার সেলফ স্টাডি করে মাল্টিপল ফিল্ডে ঘুরে বাট জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নন টাইপ পার্সনদের জন্য কি সাজেস্ট করবেন? স্যার আমরা যতটুকু জানি যে আপনার আমাদের যে ইমিডিয়েট সিনিয়র হিসেবে কাব্য ভাইয়ের সাথে হচ্ছে গিয়ে স্যার আপনার খুব ভালো একটা সম্পর্ক ছিল, মানে স্টুডেন্ট রিলেশনশিপ হিসেবে, এবং আপনি পার্সোনালি ওনাকে খুব ভালোভাবে চিনেন। হ্যাঁ, এবং আমাদের ফোনে কথা ট্যালেন্টেড কাব্য ভাইয়া, এবং তার সম্পর্কে আপনি বিস্তারিত অনেক কিছু জানেন স্যার। কাব্য যে তো আর প্রশ্ন বেশি করছে সেটা কাব্য সম্পর্কে আমার কথা, ও আসলে জ্যাক অফ অল ট্রেডস না, ও মাস্টার অফ অল ট্রেডস বলা যেতে পারে। সো কাব্যর স্পেসিফিক যে প্রবলেম আমি যেটা জানি, ওর অনেক কিছু করে অ্যান্ড অনেক কিছুতেই ওর ইন্টারেস্ট হয়। সো তো আমার যেটা ওর প্রতি সাজেশন যে মানে ও অনেক সময় প্যানিক করে যে কোনটায় যাবে না যাবে, ওর খারাপ লাগে। সো প্যানিক করার কিছু নাই, ও অনেকগুলা প্রজেক্ট করছে অ্যান্ড তোমার প্রজেক্ট এক্সপিরিয়েন্স খুবই ভালো। অ্যান্ড আমি দেখছি তুমি বেশ কয়েকটা, যে আমি যখন অস্টে ছিলাম তখন ইনভলভ ছিল, অস্ট থেকে বের হওয়ার পরে তো তুমি এই যে কোভিড-19 নিয়ে বেশ কিছু কাজ করছো। সো তুমি অনেক ফিল্ডে শাফেল করলেও তোমার অ্যাকচুয়ালি প্রত্যেক ফিল্ডেই কাজ ভালো, অ্যান্ড তোমার অল ইউ নিড টু ডু ইজ তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোনটায় যেতে চাও। হ্যাঁ, এক্ষেত্রে তোমার কোনো নেগেটিভই না, বিকজ নেগেটিভ কিছু নাই, বিকজ অনেকেই যারা হায়ার স্টাডিজে যায় ইয়া করে তো তাদের কোনো ফিল্ডে এক্সপার্টিস থাকে না, বাট তারা একটা ফিল্ডে হালকা পাতলা কিছু করে চলে যায়। তো তোমার অনেক ফিল্ডে অনেক কিছু করা আছে, এক্ষেত্রে জাস্ট তোমার যে কঠিন কাজটা এটা হচ্ছে ডিসাইড করা যে তুমি কোনটা নিয়ে আগাইতে চাও, এটাই। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে স্যার উচ্চশিক্ষার জন্য স্যার আরেকটা কোশ্চেন আছে দর্শক সারি থেকে, স্যার নিশাদ সালসাবিল কোশ্চেন করছে স্যার কম সিজিতে জবের জন্য যে আপনি কথাটা বললেন, জন্য আপনাকে থ্যাঙ্কস দিই স্যার। আরেকটা কোশ্চেন হচ্ছে যে, স্যার অনলাইন ক্লাসের জন্য টিচারদের প্রস্তুতি করাটা কতটুকু জরুরি? জি স্যার, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি স্যার কয়েকদিন ধরে খুব টকশো হচ্ছে এটা নিয়ে, যে টিচাররা ইউজ টু না অনলাইন ক্লাস নেওয়ার জন্য। এই ক্ষেত্রে স্যার আপনি কি মনে করেন? আহ, আমি যখন টিচার ছিলাম তখন তো অনলাইন ক্লাস ছিল না, সো আমার অ্যাজ আ টিচার অনলাইন ক্লাসের এক্সপিরিয়েন্স আমার নাই, আর অ্যাজ এ স্টুডেন্ট আছে। তো কমন সেন্স থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে প্রস্তুতি তো নেওয়ার দরকার, এবং আমি দেখি যে আমার অস্ট্রেলিয়ার কলিগদের সাথে এখনো কানেকশন আছে, তারা একটা 1 ঘন্টার ক্লাস নেওয়ার জন্য তারা সারাদিনও প্রিপারেশন নেয়। অস্ট্রেলিয়া আমার নর্দার্নের কলিগদের সাথেও আছে। তো অ্যাকচুয়ালি অনলাইন ক্লাস নেওয়ার জন্য টিচাররা প্রিপারেশন নিতেছে না এরকম না, টিচাররা ভালোই প্রিপারেশন নিতেছেন এবং সবাই খুবই এফোর্ট দিচ্ছেন। অন অফ মানে ইন পার্সন ক্লাসের চেয়ে অনলাইন ক্লাস অনেক বেশি টাইম যায়। ইটস লাইক তুমি যখন অনলাইন ক্লাস নাও তোমাকে অনেক কিছু বারবার দেখতে হয় অনলাইন এটা স্ট্রিম করার জন্য, প্লাস স্টুডেন্টদের সাথে অনেকে ভিডিও আপলোড দেয়, ভিডিও আপলোড দেওয়ার আগে প্রচুর ট্রায়াল করতে হয়। সো আমার মনে হয় টিচারদের জন্য এটা চ্যালেঞ্জিং জব, অ্যান্ড অনেক ইউনিভার্সিটি এখন করতেছে কিনা জানি না, করা উচিত টিচারদের। আমাদের এখানে হয়েছিল টিচারদের অনলাইন ক্লাসের উপর কিছু সেমিনার, যে তুমি কিভাবে অনলাইন ক্লাস করবা, খুবই ডিটেইলড ইনস্ট্রাকশনস আমাদের এখানে নটরডেমে দিয়ে দিচ্ছিল টিচারদের, যে এভাবে এভাবে নিতে হবে, এভাবে এভাবে করতে হবে। তো বাংলাদেশেও এই অ্যাপ্রোচটা নিতে পারে। বাট দ্য থিং ইজ, অ্যান্ড টিচাররা অনেক অভ্যস্ত না বলতে, আমাদের অনেক টিচারই আছে মানে ইয়াং জেনারেশনের, তারা অ্যান্ড তারা অ্যাকচুয়ালি টেকনোলজি নিয়ে স্টুডেন্টদের থেকে অনেক ভালো আপ টু ডেট থাকে, অ্যান্ড তারা খুব ভালোই পারে। আর যারা সিনিয়র টিচার আছেন ওনাদেরও আসলে খুব একটু হালকা ট্রেনিং দিলেই মানে পারা উচিত, খুব কষ্ট হওয়া উচিত না। সো আমার মনে হয় যে জাস্ট এটা যেহেতু মাত্র শুরু হয়েছে, কোভিড সিচুয়েশনটা তো আমাদের দেশে গত 1 মাস 2 মাস এখন ইনিশিয়ালি একটু প্রবলেম হচ্ছে, বাট যদি এটা চলতে থাকে টিচারদের সাইড থেকে আমার মনে হয় না যে খুব ইনফ্লেক্সিবিলিটি থাকবে আরো কয়েক মাস যদি যায়।
তো আমার মনে হয় জাস্ট টাইমের ব্যাপার, আর কিছুই না। সো জাস্ট তার জন্য একটা ছোটখাটো মানে ট্রেনিং সেশন বা ওয়ার্কশপ করা যেতে পারে। কিন্তু টিচাররা, তারা দে আর টিচার্স বিকজ তারা অনেক ট্যালেন্টেড, সো তারা ধরে ফেলতে পারবে যে কোনো কিছুই, তাদের এই যাই হোক না কেন। ধন্যবাদ স্যার। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে কি যে স্যার, উচ্চশিক্ষার জন্য কোথাও যাওয়া সহজ এবং কোথাও যাওয়া কঠিন বলে আপনি মনে করেন? মানে আরো যদি স্পেসিফিকলি বলি স্যার, ইউএসএ, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে কি আপনার ইউকে, বা হচ্ছে গিয়ে এই ধরনের কান্ট্রি গুলোর থেকে হচ্ছে কি কোন জায়গাটাকে আপনি বেশি প্রেফার করেন? তো খুবই কঠিন প্রশ্ন হয়ে গেল, কারণ সব জায়গায় মানুষ যায়, আর কোনো জায়গা প্রেফার করার কোনো ইয়ে নাই, স্কোপ নাই। তো প্রেফার করি বলতে, আমি তো যেখানে আসছি আমি এখানে প্রেফার করি বলে আমি এখানে আসছি, আমি অন্য কোথাও অ্যাপ্লাই করি নাই। সো ইট ডাজেন্ট মিন দ্যাট অন্য জায়গায় খারাপ বা অন্য জায়গায় যাওয়া যাবে না। সো আমার যেটা মনে হয়, মানে প্রেফার করিচ্ছে ভালো কোন জায়গায় কোন ফ্যাসিলিটিস বেশি আছে, আমি যদি এটা বলি হালকা নিজের নলেজ থেকে, তাহলে কে কোনটা প্রেফার করো সেটা তোমরা বলতে পারবা। পিএইচডি যারা করতে চায় তাদের জন্য ইউএস ভালো, বিকজ ইউএসএ তোমার রিসার্চ ফান্ড অনেক বেশি, পিএইচডি ফান্ড অনেক বেশি। তুমি বহুত ইউনিভার্সিটিতে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করবে, প্রফেসরদের কাছে ফান্ড থাকে, এন্ড তুমি পিএইচডি করতে পারো। ইউএসএ মাস্টার্স এর ক্ষেত্রে তোমাকে ইউএসএ খুব যে ভালো এরকম না। পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই অনেক ভালো, পড়াশোনার ক্ষেত্রে সব বিশ্বের সব টপ ইউনিভার্সিটিস গুলো ইউএসএ আছে। বাট মাস্টার্স করার ক্ষেত্রে মাস্টার্স এর ফান্ডিং ভালো ইউনিভার্সিটি গুলো দিতে চায় না, বিকজ ভালো ইউনিভার্সিটি গুলোর প্রচুর পিএইচডি ফান্ড আছে, and যারা যখন পিএইচডি স্টুডেন্ট নেয়, পিএইচডি স্টুডেন্ট অনেক রিসার্চের কাজ করতে পারে, বাট মাস্টার্স স্টুডেন্ট ওরকম করে না। সো ভালো ইউনিভার্সিটি গুলো এই জন্য পিএইচডি তে ফান্ড দেয়, মাস্টার্সে ফান্ড দেয় না। আর কিছু মানে ইউএসএ তাও কিছু ইউনিভার্সিটিতে মাস্টার্স ফান্ড আছে। আর মাস্টার্স করতে আমাদের দেশের যারা ইউএসএ বাদ দিয়ে যারা যেতে চায়, নর্থ আমেরিকা আসতে চায়, তারা যায় হচ্ছে কানাডা। তো কানাডাতে কেন যায়? কানাডাতে মাস্টার্স এর ফান্ড কিছু অ্যাভেলেবেল, অ্যান্ড তার সাথে তুমি মাস্টার্স করা অবস্থায় তুমি চাইলে আরো জব করে তুমি ওখানে অ্যাকচুয়ালি নিজের পকেট চালাতে পারবা। সো মাস্টার্স করার জন্য কানাডাকে অনেকে একটা সুইটেবল প্লেস হিসেবে ধরে নেয়। এরপরে কিছু মানুষ যায় যারা জার্মানিতে যায়। জার্মানিতে হচ্ছে পড়াশোনার কোনো খরচ নাই, জার্মানিতে অ্যাজ ফার এজ আই নো এডুকেশন ফ্রি, অ্যান্ড তারপর জাস্ট নিজেকে চালানোর জন্য হালকা পাতলা নিজের দেশ থেকে আনে অনেকে, অথবা ইয়ে করে নেয়, ওখানে যে চাকরি করে নেয়। ইউকে তে অনেকে যায়, ইউকে তে তো অনেকে স্কলারশিপ আছে, কমনওয়েলথ আছে, আরো কিছু আছে, তো স্কলারশিপ দিয়ে অনেকে মাস্টার্স প্রোগ্রামে যায়, এবং খুবই ভালো স্কলারশিপ দেয় ইউকে, অ্যান্ড ফান্ডিং খুবই ভালো। আমাদের অস্ট্রেরও কিছু পরিচিত আমার আছে একজন, তো উনি গেছেন। তো ইউকে তো ভালো। অনেকে সুইডেন, সুইজারল্যান্ড এসব দিকেও যায়। তো দ্য থিং ইজ, তোমাকে নিজে ডিসাইড করতে হবে তুমি কোন জায়গায় যাও। পড়াশোনার দিক দিয়ে যদি তুমি বলো, আমি বলবো যে ওয়ার্ল্ডে সব ভালো ভালো ইউনিভার্সিটি গুলা ইউএসএ আছে। ইউএসএ এর ওভারঅল ডিগ্রির ভ্যালু যদি বলো, নর্থ আমেরিকান ডিগ্রির ভ্যালু অনেক বেশি। অ্যান্ড বাংলাদেশে যদি কারো ব্যাক করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে তো আমি তাকে বলবো অবশ্যই নর্থ আমেরিকার দিকে যাইতে, বিকজ নর্থ আমেরিকান ডিগ্রি, তুমি নর্থ আমেরিকার বাইরে খুব ভালো একটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে গেলা, ধরো সিঙ্গাপুরে এনইউএস আছে, এনইউএস হলো ওয়ার্ল্ডের টপ 10 এর একটা ইউনিভার্সিটি, ওইখানে ডিগ্রি নিয়ে গেলা আর নর্থ আমেরিকান ডিগ্রি নিয়ে গেলা। বাংলাদেশে অনেক জায়গায় তোমাকে নর্থ আমেরিকান ডিগ্রি বলে অনেক ভ্যালু দিবে, কেন আমি জানি না। বাট বাংলাদেশে ব্যাক করতে চাইলে নর্থ আমেরিকান ডিগ্রির ভ্যালু অনেক বেশি। ইনফ্যাক্ট ইউএস এর ডিগ্রির ভ্যালু আসলে সব জায়গায় অনেক বেশি। এখানে ডিগ্রি থাকলে তুমি আসলে মানে কখনো আটকে থাকবা না, আই গেস। আর ওই তো মানে তোমাকে প্রেফার করবে পিএইচডি করতে চাইলে, আমি বলবো যে ইউএসএ ইজিয়ার অপশন, বিকজ এখানে ফান্ড পাইতে পারো। আর জার্মানিতে অস্ট থেকে আমি দেখি তোমাদের যেটা ট্রেন্ড আছে, জার্মানিতে প্রচুর মানুষ যায়, ভালো যাওয়া, বাট মানে দেন অ্যাগেইন মানে আমি সাজেস্ট করব যে যারা অ্যাকচুয়ালি টপ রেজাল্ট নিয়ে বের হচ্ছে, তারা কেন আরো ভালো চেষ্টা করবা না, তুমি কেন শর্টকাট যাবা? হ্যাঁ, তো তোমাকে তোমার লেভেলের, ধরো তুমি যদি খেয়াল করো বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ আমি বলবো বুয়েট। তো বুয়েটের ভাইরা যাচ্ছে কোথায় বেশিরভাগ, তুমি তাদের ফলো করো, ওয়ার্ল্ডের টপ ইউনিভার্সিটিস গুলাতে যাচ্ছে, হ্যাঁ, ভালো রিসার্চ করতেছে। তো আমি বলবো যাদের খুব ভালো রেজাল্ট আছে, তারা ভালো ভালো ওয়ার্ল্ডের টপ 10 ইউনিভার্সিটিস, টপ 20 ইউনিভার্সিটিস টার্গেট করতে পারো। তো মানে শর্টকাটের দিকে সবসময় গেলে ইজিয়ার হবে, বাট মানে যাদের ক্যাপাবিলিটি আছে তারা ভালোটা ভালোটা টার্গেট করে, আমি বলবো বেটার। তো সেক্ষেত্রে তুমি ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখতে পারো and ভালো ভালো জায়গায় অ্যাপ্লাই করতে পারো। অসংখ্য ধন্যবাদ স্যার, ক্যারিয়ার বিষয়ে কথাগুলো খুব বেশি পরিমাণে দরকার ছিল আপনার কাছ থেকে স্যার। আমরা এবার হচ্ছে কি আপনার কিছু জাস্ট ব্যক্তিগত কিছু কোশ্চেনে চলে যাবো স্যার। স্যার, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কি স্যার, যে আপনার স্কুল এবং বিশ্ববিদ্যালয় জীবনের অনুপ্রেরণা হিসেবে স্যার কারা ছিলেন? আহ অনুপ্রেরণা হিসাবে কারা ছিলেন বলতে, আসলে অনুপ্রেরণা ছিল না কোনো, সত্যি কথা বলতে। স্কুল লাইফে আমি ক্লাসেও খুব কম গেছি। স্কুল লাইফ ভালো ছিল, স্কুল লাইফটা আমার লাইফে মানে আমার লাইফে একটা বড় ইয়ে ছিল ক্রিকেট খেলা, আমি প্রচুর ক্রিকেট খেলতাম। সো আমার মানে পড়াশোনার ক্ষেত্রে তখন বেশি অনুপ্রেরণা ছিল খেলাধুলা।
এবং আমার শাহিদ আফ্রিদি অনেক ফেভারিট। তো তুমি যদি ওই সময় অনুপ্রেরণা বলো ছোট বয়সে, তখন শাহিদ আফ্রিদি ছিল, যে কিনা সবসময় ডাক মারে আমি জানি, কিন্তু তারপরে ছিল। অ্যান্ড পড়াশোনার ক্ষেত্রে স্কুল কলেজের ক্ষেত্রে মানে আমি জাস্ট ওয়েন্ট উইথ দ্য ফ্লো। এমন কোনো আমার লাইফে তখন স্পেসিফিক কোনো টার্গেট ছিল না। অ্যান্ড স্কুল কলেজ মানে যখন আমি পড়াশোনা করছি তখন জাস্ট সবাই যেরকম করে সেরকম ভাবে গেছেন। মানে এমন না যে কোনো মানুষকে দেখে এর মতো হতে হবে বা এত ভালো রেজাল্ট করতে হবে, তখন ওরকম কোনো আহামরি ইয়ে ছিল না। সো ইউনিভার্সিটিতে ঢুকার সময় আমার তখনও সিএস পড়ার ইচ্ছা ছিল। তো এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। তো মানে আমি হচ্ছে মানে আমার ফার্স্ট টার্গেটই ছিল আমি আইওটিতে পড়বো। কেন জানি না, এটার কোনো এক্সপ্লেনেশন নাই। জানি সবাই বের হয়ে বুয়েটে পড়তে চায়, আমার টার্গেটে ছিল আমি আইওটিতে পড়বো। আমি ইনফ্যাক্ট বুয়েটে পরীক্ষাও দিই নাই। তো তখন কোনো স্পেসিফিক এটার রিজন বা লজিক ছিল না, ভাল লাগতো বা কিছু মানুষের থেকে শুনছিলাম, তখন আমার ভাল লাগতো। তো তখন আমার টার্গেট ছিল, তো আব্বুর, তো আমার ডাক্তার, তো উনি চাইতো যে আমি মেডিকেলে পড়ি। তো অনেক আমাকে এটা নিয়ে বলতো, অনেক ইয়ে করতো। তো তখন আমার আইওটি ডিইউ সব জায়গায় খুব ভালোভাবে অ্যাডমিশন হলো। তো আব্বার কোনো মানে বিকারও নাই, আসলে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। তো শেষ পর্যন্ত উনি রাজি হলো। রাজি হওয়ার পরে মানে ওনার ওনার ইচ্ছা ছিল বুয়েটে পড়তে হবে তারপর। হ্যাঁ, তো ইঞ্জিনিয়ারিং যেহেতু পড়বা মেডিকেল না পড়ে, সো আমি তখন বুয়েটে পরীক্ষাও দেই নাই। তো শেষ পর্যন্ত উনি লাস্ট যে একটা এত কিছুর পর রিকোয়েস্ট করলো ইলেকট্রিক্যালে পড়ো, ওনার ফ্রেন্ডদের থেকে শুনছিলেন যে ইলেকট্রিক্যাল ভালো, এখন অনেক বুমিং। তো তখন আর শেষ রিকোয়েস্টটা ছাড়তে পারি নাই। তো তখন সিএসএ গেলে হয়তো বা আমার আরো ভালো হতো আমার মনে হয়, যে এখন আরো অনেক কিছু নিয়ে কম স্ট্রাগল করতে হতো। তো দেন অ্যাগেন ইটস নেভার টু লেট। সো তুমি ফিল্ড শিফট করতে পারছি আলহামদুলিল্লাহ। সো আমি বলবো যে তোমার লাইফে সবসময় যে কোনো স্পেসিফিক টার্গেট নিয়ে আগাইতে হবে বা অনুপ্রেরণা, তো একটা সার্টেন স্টেজ পর্যন্ত তুমি কোনো অনুপ্রেরণা বা টার্গেট ছাড়া আগাইতে পারো। সবসময় যে তোমার লাইফে অনুপ্রেরণা থাকবে এমন না। বাট দেন অ্যাগেন অ্যাজ লাইফ গোজ অন, তুমি যত তাড়াতাড়ি নিজেকে বুঝে ন্যারো ডাউন করতে পারো যে আমি এই স্পেসিফিক জায়গায় যাইতে চাই, যত তাড়াতাড়ি এটা করতে পারবা তত ভালো। ধন্যবাদ স্যার, আপনার কথা খুবই মূল্যবান স্যার, এবং আমাদের স্টুডেন্টদের জন্য খুব বেশি মানে মোটিভেটিং স্যার। স্যার, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি স্যার, আপনি পিএইচডি পরবর্তী পরিকল্পনা কি স্যার? এখন পর্যন্ত তো পরিকল্পনা পিএইচডি কেমনে শেষ করা যায়। পিএইচডি আসলে অনেক কঠিন অ্যান্ড লং একটা জার্নি। যারা আমার সাথে মাঝে মাঝে তোমরা কন্ট্যাক্ট করা ট্রাই করো, যে আসলে মানে দিনের পর দিন সময় বের করতে পারা যায় না। মানে এমন না যে সবসময় পড়াশোনা করতে হয়, বিকজ বাইরে যখন তুমি থাকো বাই ইয়োর সেলফ তোমার অনেক কাজ থাকে। অ্যান্ড মানে তো মানে ইটস এ ভেরি টাফ জার্নি। অ্যান্ড পিএইচডি শেষ করার পরের প্ল্যান বলতে সোফার আমার প্ল্যান হচ্ছে ইন্ডাস্ট্রিতে যাওয়া, এখান থেকে ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ করা, ইউএসএ তে কিছু জব এক্সপিরিয়েন্স গ্যাদার করা। বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা। মানে এখনো মানে ইটস টু আর্লি টু কমেন্ট, বিকজ আমার পিএইচডি ফার্স্ট ইয়ার চলতেছে। অ্যান্ড আরো অ্যাটলিস্ট 4-5 বছর লাগবে শেষ করতে। ততদিনে কই যাই এটার তো কোনো ঠিক নাই। জি স্যার, একদম অনাকাঙ্ক্ষিত একটা অবস্থা আছে স্যার পুরো ওয়ার্ল্ডই এখন। হ্যাঁ। স্যার, আরেকটা ব্যাপার হচ্ছে কি স্যার, আপনি যে এত স্টুডেন্ট ফ্রেন্ডলি ক্লাসগুলো নিতেন স্যার আমাদের সাথে, আমরা যতদিন দেখছি আপনাকে, স্যার এই ব্যাপারটা আপনাকে কিভাবে উদ্বুদ্ধ করতো? মানে আমরা স্যার আপনার কাছ থেকে যে পরিমাণে একটা জিনিস শিখছি যে ক্লাস নেওয়ার ব্যাপারটা, বা ধরেন আমরা যদি ইন ফিউচার আপনাকেও যদি অনুপ্রেরণা হিসেবে ধরি, এই ব্যাপারটা আসলে আমাদের জন্য খুব বেশি পরিমাণে মোটিভেটিং, যে টিচার স্টুডেন্টের যে ভালো একটা সম্পর্ক স্যার, এই ব্যাপারটা স্যার আপনি যদি একটু বলতেন। ব্যাপারটা কি, প্রত্যেকটা টিচারেরই পড়ানোর নিজস্ব স্টাইল আছে, প্রত্যেকে নিজের মতো ইয়া করে। তো কিছু মানে প্রত্যেকটা টিচারের টার্গেট থাকে আলটিমেটলি স্টুডেন্টকে শেখানো। তো কেউ এটা মানে প্রত্যেকের নিজস্ব অ্যাপ্রোচ আছে। তো ধরো আমি স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিলাম, এটা আমার 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 অ্যাপ্রোচ ছিল। সো কিছু কোনো কোনো টিচার আছে স্ট্রিক্ট থাকেন, ওনাদের থেকেও তোমরা অনেক কিছু শিখো। তো প্রত্যেকটা টিচারের নিজস্ব স্ট্র্যাটেজি আছে, অ্যান্ড সেটা ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্যাট। লাইক তোমাকে প্রত্যেকটা টিচারকে স্ট্র্যাটেজিকে রেসপেক্ট করতে হবে। অ্যান্ড সেই মানে প্রত্যেকের টার্গেট আলটিমেটলি একটাই, তোমাকে শেখানো, যে যেভাবে পারে শেখায়। সো স্টুডেন্ট ফ্রেন্ডলিনেস এর পিছনে কারণ হচ্ছে যে আমি যেটা তোমাদের ক্লাসেও আগে বলছি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, অ্যাজ এ স্টুডেন্ট আমি কখনো খুব বেশি মনোযোগ ধরে রাখতে পারতাম না ক্লাসে। মানে যখন আমি স্টুডেন্ট ছিলাম, তো মানে কখনো এরকম না যে ক্লাসের খুব অ্যাটেন্টিভ স্টুডেন্টদের মধ্যে ছিলাম। ইনফ্যাক্ট আমি বলছি আমার 4 বছরের ব্যাচেলার্স লাইফে কোনো ক্লাস লেকচার নাই, কারণ আমি বোর্ডে তাকিয়ে থাকতে পারতাম না, সত্যি কথা বলতে যেটা। সো আমি যেটা ফিল করি যে বাট স্টিল আমার মতো অনেক মানুষ এই সব ক্লাসেই থাকে। ইনফ্যাক্ট বেশিরভাগ ছেলে পেলেই তো বোর্ডে তাকায় না, এটা সত্যি কথা যেটা। তো তো অ্যাজ আ টিচার আমার টার্গেট থাকে যে ক্লাসটাকে যথাসম্ভব ইন্টারেস্টিং করা, যেন স্টুডেন্ট নিজ তাগিদে তাকায়। মানে টিচারের ঝাড়ি খাওয়ার ভয়ে বা টিচার কি বলবে এটা ভয়, যে নিজের একটা জিনিস শিখা লাগবে বা ক্লাসে ইন্টারেস্টিং কিছু শেখানো হচ্ছে, এই চিন্তা করে যদি স্টুডেন্টটা তাকায়, আমার মনে হয় এটা অনেক ভালো। সো আমার টার্গেট থাকে যে
স্টুডেন্টকে রিয়েলাইজ করানো যে এটা তার জন্য, সে ক্লাসে অ্যাটেন্ডেন্সের জন্য বসে নাই, অ্যাটেন্ডেন্সের মার্কস বা আমাদের অনেকের মেন্টালিটি আমরা অ্যাটেন্ডেন্সের জন্য আসি, কিন্তু আমার ক্লাসে আমি কখনোই বাধ্য করি না যে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সের জন্য আসবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার টার্গেট থাকে যে স্টুডেন্ট নিজের থেকে যেন ইন্টারেস্ট পায় ক্লাসটা শিখার। সো আমি ওইভাবে ইয়া করে, সো আমার স্টুডেন্ট লাইফে আমি অনেক টিচার দেখছি যারা আসলে এইভাবে পড়াইতেন। অ্যান্ড মেনশন না করলেই নয়, তোমাদের আমি পড়াইতাম মেশিন 2। হ্যাঁ, তো মেশিন 2 আমি যখন আইওটিতে পড়ছি, আমাদের যে স্যার ছিলেন অস্বাভাবিক রকম ভালো পড়াইতেন। হ্যাঁ, স্যারের নাম হচ্ছে সাগর স্যার। তো উনি আমার টিচিং লাইফে উনি আমার একজন অনুপ্রেরণা। তো স্যার যেভাবে পড়াইতেন আমি ওটা ওনার স্টাইল ফলো করার ট্রাই করি ওনার মতো। সো হ্যাঁ, তো মানে তোমার আমার টার্গেট যেটা থাকতো যে মানে স্টুডেন্টদের, যেহেতু আমি এখানে সার্ভ করতে আসছি, স্টুডেন্টরা যেন শিখে এখান থেকে and তারা ভয় না পায় আমাকে। ধন্যবাদ স্যার। স্যার, বাংলাদেশের কোন জিনিসটাকে এখন আপনি মিস করতেছেন ওই দেশে বসে? বাংলাদেশের প্রথমত তো মিস করি প্যারেন্টসদের থেকে দূরে আসলে ইটস নট আ গুড এক্সপিরিয়েন্স। সো দ্য থিং ইজ, আমরা ছোটবেলা থেকে একটা ইসের মধ্যে বড় হই যে আমরা ছোটবেলা থেকে প্যারেন্টসদের সাথে বড় হই বাংলাদেশে। অ্যান্ড আমরা ছোটবেলা থেকে মনে করি যে আমাদের যেসব নিজেদের কাজ ওগুলো আসলে মানে আমাদের নিজেদের কাজ না। তো এখানে একা থাকতে এসে আসলে যেটা হয় যে তুমি যখন প্রথমে একা থাকতে আসবে, এভরিথিং বাই ইয়োর সেলফ, মানে এত ডিফিকাল্ট হওয়া উচিত না, কুকিং থেকে শুরু করে সবকিছু, বাট আমাদের জন্য অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। সো বাংলাদেশে প্যারেন্টসকে অনেক মিস করি, প্যারেন্টসদের সাথে থাকছি অনেকদিন। আর আরেকটা যেটা মিস করি সেটা হচ্ছে ফুড, মানে বাংলাদেশের ফুডের উপরে কোনো ফুড নাই। তো এইখানে খাবার দাবার অত মজা না, বাংলাদেশে খাবার দাবার অনেক ভালো। স্যার, আপনাকে দেখেই আমরা এটা বুঝতে পারতেছি স্যার যে আপনার নিজের উপর একটা প্রভাব পড়ছে স্যার ফুডের। স্যার, আরেকটা কোশ্চেন, শৈশবের কোন জিনিসটাকে স্যার এখনো মিস করেন? শৈশবে সবচেয়ে বেশি মিস করি ক্রিকেট খেলা। আমার ক্রিকেট খেলা নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল, প্রচুর। মানে আমার এখনো মনে আছে, মানে আমি হইতেছে স্কুলে খুব, মানে স্কুলেও অনেক ফাঁকিবাজি করতাম। আমি ক্লাস 5 থেকে বাইরে বাইরে ক্রিকেট খেলতাম। অ্যান্ড আমার মানে স্কুল নিয়ে কখনোই কোনো মনোযোগ ছিল না। আমার এসএসসি টেস্ট পরীক্ষা ছিল যখন, তখন আমার টুর্নামেন্টের খেলা ছিল। অর্ধেক টাইম বাংলা পরীক্ষা ছিল, প্রবাবলি বাংলা পরীক্ষা অর্ধেক টাইমের খাতা জমা দিয়ে আমার খেলা খেলতে চলে আসছিলাম টুর্নামেন্টে। আমার এরকম মানে এত লেভেলের প্যাশন ছিল খেলার প্রতি। দেন এইচএসসির আগে বা ইন্টারে ওঠার পরে এটা সামহাউ বন্ধ হয়ে যায়, বিকজ আমাদের মাঠ টাট এলাকায় টেলাকায় এগুলো থাকে না। And তখন আর একটু মানে ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে যায়, বা তখন চিন্তা করতে থাকি অন্য জিনিস, যে কিভাবে ভার্সিটিতে ভর্তি হয়ে যায়। বাট দেন অ্যাগেন আমি যে ছোটবেলা থেকে এসে 5-7 বছর প্রচুর ক্রিকেট খেলছি, and মানে আমার ওই জিনিসটাই, মানে ওই সময়টা মনে হয় যে লাইফের সবচেয়ে সিম্পলেস্ট টাইম, যখন আসলে আর কোনো চিন্তা ছিল না। সো ওই সময়টাকে অনেক মিস করি। ধন্যবাদ স্যার। স্যার, অনেক সবসময় বলে থাকেন যে জীবনের লক্ষ্যটাকে কোনো একটা জায়গায় লিখে রাখলে এবং প্রতিদিন যদি তাতে চোখ বোলানো হয়, তাহলে সেটা পাওয়ার জন্য ভেতর থেকে একটা অনুপ্রেরণা কাজ করে এবং সফলতার এই প্রক্রিয়াটা অনেক ফলপ্রসূ। ঠিক তেমনি স্যার, আপনার বাসার দেয়ালে একটা জায়গায় লেখা ছিল বুয়েট ডিও আইওটি। তো স্যার, এই ব্যাপারটা আপনার জীবনে কতটুকু প্রভাব ফেলেছে তা মানে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমার বাসার দেয়ালে লেখা ছিল বুয়েট, বুয়েট ডিউ আইওটি না, লেখা ছিল উল্টা সিকোয়েন্সে, আইওটি লেখা ছিল সবার উপরে, তারপর লেখা ছিল বুয়েট, তারপর লেখা ছিল ডিউ। ছবিটা মনে হয় ফেসবুকে অনেক আগে কোথাও আপলোড দিয়েছিলাম, ওখান থেকে দেখছো মনে হয়। তো হ্যাঁ, আমার 3টা টার্গেট ছিল, আইওটি, সেকেন্ড বুয়েট, থার্ড হচ্ছে ডিউ। সো আমার ওই যে যেটা বললাম যে ফর আননোন রিজন আমার ফার্স্ট টার্গেট আইওটি ছিল। সো হ্যাঁ, আমি পাশে লিখে রাখছিলাম। অনুপ্রেরণা যোগায় তো আসলে, এটা ভালো অনুপ্রেরণা ছিল। ভর্তি পরীক্ষার সময় আমি প্রচুর পড়াশোনা করছি, আমার ভর্তি পরীক্ষার প্রিপারেশন খুব ভালো ছিল। আমি যদি বলি জীবনে একটা মুহূর্তে, একটা সময় যদি আমি আসলে অনেক পড়াশোনা করছি পিচ দিতে আসার আগে, সেটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার সময়। সো ভর্তি পরীক্ষার সময় আমি এমন আছে দিনে 18 ঘন্টাও পড়ছি। সো হ্যাঁ, তখন পাশে এই জিনিসগুলো লেখা থাকা আসলেই অনুপ্রেরণা দেয়, অ্যান্ড প্রতি মোমেন্টে আমাকে রিমাইন্ড করে তো যে এই জিনিসগুলো হচ্ছে আমার টার্গেট। সো বুয়েটের পরীক্ষা দেওয়া হয় না, কজ বুয়েটের পরীক্ষা হইতে হইতে আমাদের তখন আমার আইওটিতে হয়ে গেছে আর তখন আমি অলরেডি মানে মানে আইওটি ক্লাসও শুরু হয়ে গেছে এরকম। ডিউতে পরীক্ষা দিছিলাম, ওইটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সো আই গেস মানে এভাবে অনুপ্রেরণা নেওয়ার জন্য দেয়ালে লিখে রাখতে পারো, বাট দেন এখন তোমার পড়তে হবে। দেয়ালে লিখে রাখলেই কোথাও চান্স হবে না, ভালো করে পড়াশোনা করতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, আরেকটা ব্যাপার, আইওটিকে স্যার কতটুকু মিস করতেছেন? আহ, যদি আমি বলি আমার লাইফের স্ট্যান্ড অ্যালোন কোনো একটা মোমেন্টকে যদি আমি আবার বাঁচতে চাই, তাহলে আমি সেটা বলবো আমি আইওটির 4 বছরে আবার যেতে চাই। মানে জানি না সবার এরকম এক্সপিরিয়েন্স না, অনেকের বিটার এক্সপিরিয়েন্স আছে, বাট আমার এক্সপিরিয়েন্স আইওটির সাথে খুবই ভালো। আমি 4 বছর এনজয় করছি। তো মানে
আমার লাইফের মানে যদি মানে খুবই আসলে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্টস আমি ওইখানে কাটাইছি। And আমাকে যদি আবার সুযোগ দেওয়া হয় আমি আবার আইওটিতেই পড়বো, মানে নো ডাউট। মানে এত ভালো সময় কাটাইছি। মানে আইওটিতে হলে থাকতাম, তো হলে তোমার দিন রাত বলতে কিছু নাই। যখন আমরা মানে সারাদিন ফ্রেন্ডরা আড্ডা দিতাম, বাইরে রাতের বেলা ফুটবল খেলা হইতো, যেহেতু ফুটবল অতটা খেলতাম না সত্যি কথা, কিন্তু মানে আইওটিতে আড্ডাবাজি বা ফ্রেন্ডদের সাথে ঘোরাফেরা ওগুলো অনেক মিস করি। আর ওই সময়টা আসলে খুবই ভালো কাটছিল লাইফে। ধন্যবাদ স্যার। স্যার এর মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের যে সকল ফর্মাল এবং ইনফর্মাল কথাগুলো সবকিছু মোটামুটি শেষ হচ্ছে গিয়ে স্যার, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছে স্যার। তো এই পর্যায়ে স্যার আমার যেটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে গিয়ে যে, সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে যাচ্ছি র্যাপিড ফায়ার কোশ্চেনে, যেখানে স্যারকে দুটি অপশন দিব, তার মধ্যে থেকে একটি বেছে নিতে হবে। সুতরাং আমাদের পাশাপাশি আপনারাও স্যারকে এই ধরনের প্রশ্ন করতে পারেন। স্যার আমরা তাহলে শুরু করছি, এবং আপনাকে একটা চুজ করতে হবে স্যার, কোনো এক্সপ্লানেশন দিতে পারবেন না। লাইক এরকম এটা নাকি ওইটা, সো আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে, এটা অথবা ওইটা। খুব দ্রুত চুজ করতে হবে স্যার, জাস্ট একটা তুমি ফান পার্ট। explanation দিবা না তো, তাই না? বুঝি নাই স্যার। আমি তো এক্সপ্লেনেশন দিব না, তুমিও তো এক্সপ্লেনেশন চাবা না। না 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 স্যার, কোনোভাবেই না স্যার, জাস্ট কোশ্চেন করবো, আপনি সরাসরি উত্তর দিয়ে দিবেন পাস স্যার। করার কোনো ওয়ে নাই। না স্যার, আচ্ছা এবং বলো। বোথ নিতে পারবেন না স্যার, যে কোনো একটাই নিতে হবে। আচ্ছা বলো। জি স্যার, দেখি। তাহলে আমরা শুরু করি। স্যার প্রথম কোশ্চেন, বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ? রিয়াল মাদ্রিদ। স্যার দ্বিতীয় কোশ্চেন, কড নাকি ফিফা? কড। থার্ড কোশ্চেন স্যার, উড হাউস নাকি স্টেক আউট? উড হাউস। স্যার পরের কোশ্চেন, স্কিল নাকি সিজিপিএ? স্কিল। স্যার তারপরের কোশ্চেন, আইওটি নাকি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ? নো ডাউট আইওটি। স্যার বাংলাদেশ নাকি ইউএসএ? বাংলাদেশ। স্যার গেম অফ থ্রোনস নাকি পিকি ব্লাইন্ডার্স? গেম অফ থ্রোনস। স্যার প্রক্সি নাকি ক্লাউডবাং? প্রক্সি। স্যার শাহরুখ খান নাকি সাকিব খান? কোনোখানি তো ভাল লাগে না। আচ্ছা শাহরুখ খান। স্যার বিরাট নাকি কোহলি? আবার বলো। স্যার বিরাট নাকি কোহলি? কোহলি। স্যার টেলক্স নাকি টেক আউট? অবশ্যই টেক আউট, চিরস্ত বাজে। স্যার এটা নেগেটিভ ব্র্যান্ডিং হয়ে গেল স্যার। নেক্সট কোশ্চেন, আবরার স্যার নাকি আহমেদ স্যার? স্যার চিন্তা করা তো যাবে না স্যার, খুব র্যাপিড কোশ্চেন স্যার। আবরার। মারাবা মিয়া তুমি আমাকে। স্যার নেক্সট কোশ্চেন, হুন্ডাই নাকি টয়োটা? আমি তো হান্ডাই চালাই, অবশ্যই হান্ডাই। ধন্যবাদ স্যার। লাস্ট কোশ্চেন স্যার, এটা আমার ব্যক্তিগত কোশ্চেন স্যার, তাফসির নাকি মুসান্না? নিজেকে তো আনা যাবে না এই ধরনের খেলায়, তুমি নিজেকে কেন আনছো, এটা কোনো অ্যান্সার দিব না। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের পুরো প্রোগ্রামটা একদম শেষ পর্যায়ে স্যার। আপনার কাছ থেকে একটু ছোট করে জানতে চাচ্ছিলাম যে আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের ইনিশিয়েটিভ হিসেবে স্যার, তার আগে আমি একটু বলে নিই যে আমাদের জাগরণ 71, যেটা মেইনলি আমরা কাজ করতে চাচ্ছি হচ্ছে গিয়ে স্যার এই ধরনের বিষয়গুলো নিয়ে রিসার্চ, তারপর হচ্ছে গিয়ে টেকনোলজি বেসড যে কোনো ধরনের কোনো হেল্প বা দর্শকদের এরকম কোনো হেল্প করা, এই ফিল্ড গুলো নিয়ে কাজ করতে চাচ্ছি। কারণ স্যার বাংলাদেশে একটা ব্যাপার নিয়ে এখন পর্যন্ত একটু পিছায় আছি আমরা, সেটা হচ্ছে স্যার রিসার্চ বেসড ব্যাপারগুলো নিয়ে খুব পিছায় আছে। এবং হচ্ছে গিয়ে যদিও স্যার এই উচ্চশিক্ষা ব্যাপার বিষয়গুলো নিয়ে অনেক সেমিনার টেমিনার হয়, কিন্তু স্যার রিসার্চ, এআই, ডিপ লার্নিং, এসওপি, এগুলো নিয়ে স্যার কথাবার্তা খুব কম হয়। তো আমাদের এই ইনিশিয়েটিভটাকে স্যার আপনি কিভাবে দেখতেছেন, আর এক্ষেত্রে আমাদের আর কি কি বেটার করা উচিত বলে আপনি মনে করেন? ফার্স্ট অফ অল তোমাদের প্ল্যাটফর্মটা অনেক নতুন, সো অ্যাজ এ নতুন প্ল্যাটফর্ম হিসাবে আমি দেখি যে তোমরা খুবই ভালো একটা স্টার্ট করছো। অ্যান্ড মানে তোমাদের অ্যাপ্রোচ গুলো আমি দেখলাম, তোমরা যে যে জিনিসগুলো করতে আগ্রহী তোমাদের ওই পেজে আমি সবই দেখলাম কয়েকদিন আগে, তো বেশ ভালো একটা ইনিশিয়েশন। অ্যান্ড খুবই মানে তোমাদের তোমরা যেগুলো আইডিয়া তোমাদের আছে সেগুলো যদি আসলেই ফলাইতে পারো খুবই ভালো। অ্যান্ড মানে তোমাদের যেটা ইয়ে করতে হবে যে কয়েকদিন পরেই থিংস আর গোনা গেট নর্মাল, অ্যান্ড কোভিড সিচুয়েশন থেকে বের হয়ে আসার পরে এটা ধরে রাখতে হবে। হ্যাঁ, বিকজ এখন আমরা অনলাইন ক্লাসে আছি, আমাদের আড্ডাবাজি নেই, বাইরে নেই, অনেক কিছুই করতে পারবা, বাট তারপর আসলে তোমরা সবাই ব্যস্ত হয়ে যাবা, অ্যান্ড তারপর কিছু করা হবে না। সো যেটা শুরু করছো লেগে থাকো, আই গেস ভালো করতে পারবা। অ্যান্ড মানে তোমাদের মানে যেটা আইডিওলজি অ্যান্ড থট এটা নিয়ে যে টার্গেট, এটা খুবই ভালো, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট। মানে তোমাদের জন্য শুভকামনা।
ধন্যবাদ স্যার, আমাদের অনুষ্ঠানে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার, মূল্যবান কিছু সময় দিলেন স্যার, প্রায় 1.5 ঘন্টার উপরে স্যার, কিন্তু একটু মনে হয় না 1.5 ঘন্টা পার হয়ে গেছে স্যার। খুব হুম, ভালো লাগলো, এবং স্যার কমেন্টসে যে রিয়াকশন গুলো আসছে সেগুলো খুবই ফলপ্রসূ স্যার। তো আমরা আজকে এখানেই তাহলে শেষ করতে পারি। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ তোমাকেও আমাকে ডাকার জন্য, অ্যান্ড লাইক বেস্ট অফ লাক ফর ইউর প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। দর্শক, আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করতে চাচ্ছি। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন হচ্ছে গিয়ে এমডি নাফিয়াল ইসলাম স্যার। ওনার সঙ্গে প্রায় 1.5 ঘন্টা হচ্ছে গিয়ে আমরা সময় পার করলাম, এবং স্যারকে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সপ্তাহে দেখা হবে নতুন কোনো একজন অতিথিকে নিয়ে। আসসালামু আলাইকুম।